মনে হচ্ছে লাইভটা অ্যাপ্রুভ হয়েছে। আমি কয়েকজনকে লাইভ দেখতে পাচ্ছি। তো সবাইকে গুড ইভিনিং। তার আগে একটু জানতে চাইবো অডিও ভিডিওর স্ট্যাটাসটা, মানে ঠিকঠাক শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি না। তাহলে আমি আস্তে আস্তে এগোবো এবং শুরু করতে থাকবো আস্তে। কেউ একজন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে অডিও নাকি আমার আজকে কমেন্ট শো হচ্ছে না। এটাও একটা প্রবলেম হয় মাঝে মাঝে, মনে হচ্ছে কমেন্টটা আমি দেখতে পাচ্ছি না। এনিওয়ে, মনে হচ্ছে কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, কোনো কারণে হাইড হয়ে গেল নাকি। এটাও একটা ইস্যু হয় মাঝে মাঝে। আশা করি আমি অডিওয়েবল। শুরু করতে থাকবো আস্তে। মনে হচ্ছে আজকে আমার কোনো কারণে কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আমি কমেন্টটা শুনতে পাচ্ছি না, বা সরি কমেন্টটা দেখতে পাচ্ছি না। এনিওয়ে, আমার সেকেন্ড মোবাইলে দেখে নিলাম যে আমার অডিওটা আমি আসছে। দ্যাট মিন্স ঠিক আছে, অল রাইট। পরে হয়তো আসবে কমেন্ট, কোনো টেকনিক্যাল গ্লিচ হতে পারে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যখন প্রথমবার গল্প বলি অনেক ভালো রেসপন্স হয়েছে, যেটা আমি কখনো ভাবিনি। শুধু লাইক নয়, এবং কমেন্ট যারা ম্যাক্সিমাম করেছে তারা একটা কথাই বারবার বলেছে যে আমি যেন আরেকবার গল্প বলি। তো সেই সুযোগ আজকে আবার চলে এলো। আজকে আমাকে আবার একটা গল্প বলার সুযোগ দিল। সেই সত্যিভূতের গল্পে সত্যি আমি গল্প বলে সত্যি ওভারহেলমড। আমি ভাবতে পারিনি যে আমার গল্প এতজন লোকে শুনবে, এবং তার থেকে বড় কথা যে ইউটিউবে যখন ভিডিওটা আপলোড হয়, আমি এখনও পর্যন্ত দেখলাম 3.7K ভিউয়ার্স হয়েছে। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি জীবনে কখনো কোনো মানে কোনো কিছু আপলোড হয়নি। একটা সেকেন্ড, আমাকে আমার একটা ফোন আসছে, সে ফোন করছে। হ্যাঁ, হ্যালো। হুম হুম। ওকে ওকে। হুম হুম। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, তো সেটাই বলার ছিল যে ইউটিউবে এতটা লাইক হবে আমি ভাবতে পারিনি। আমি মানে এতটা ভিউয়ার হবে আমি ভাবতে পারিনি। সো থ্যাংক ইউ সো মাচ যে গল্পটা আমার ভালো লেগেছে সবার, গল্প বলাটা, এবং আবার সবাই রিকোয়েস্ট করেছে, সেই জন্য আমি আরেকবার বলার সুযোগ পেলাম। তো গল্পের ঝুলিতে অনেক গল্প আছে, আস্তে আস্তে শুরু করি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। প্রথমত শ্রেয়াকে, যে আমাকে আরেকবার স্লট দেওয়ার জন্য, খুব অল্প সময়ের মধ্যেই বলতে পারো। তো আজকে সকাল থেকেই তৈরি ছিলাম যাতে ভালো করে গল্পটা বলতে পারি। তো এনিওয়ে, সবাইকে আরেকবার ধন্যবাদ আমার গল্প শোনার জন্য। এবং আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট যারা করেছে তারা একটাই রিকোয়েস্ট ছিল, দাদা আপনি আরেকবার গল্প বলবেন, আমরা আরেকবার শুনতে চাই। সেটা রিয়েলি আমার কাছে ইটস এ বিগ থিং ফর মি, যে আমার গল্প আরেকবার সবাই শুনতে চাইছে। তো থ্যাংক ইউ সো মাচ। এবার শুরু করি গল্প বলা। তো আমার প্রথমবার যখন বলেছিলাম আমার নিজের ইনসিডেন্টগুলোই বলেছিলাম, যেগুলো আমার সঙ্গে ঘটে যাওয়া। আজকেও যেগুলো বলবো তার মধ্যে নিজের ইনসিডেন্টগুলো থেকেই বলবো। কারণ হলো কি, নিজের ইনসিডেন্টগুলো থেকে বলাটা একটু ইজি হয় আমার, কারণ আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া গল্প, মানে যে ঘটনাগুলো, সেগুলো বলতে খুব একটা ডিফিকাল্ট হয় না, মানে আমার পক্ষে রিসাইটেশনটা ভালো হয় আর কি, সেই জন্য। তো শুরু করছি আমার ইউনিভার্সিটি লাইফের একটা গল্প দিয়ে, মানে ঘটে যাওয়া একটা ঘটনা দিয়ে। ইউনিভার্সিটি হলো, আমি একটা সময়, সবাই জানে, আমি গ্রুপের সবাইকে আমি বলেছি যে আমি আসামে পড়াশোনা করেছি। আসামে আসাম ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি।
ইউনিভার্সিটি লোকেশনটা একটু বলে নিই। ইউনিভার্সিটিটা বেসিক্যালি একটু হিল এরিয়াতে, মানে একটু হিলসে। ইউনিভার্সিটিটা একটু হিলসে, মানে ওইটা একটা ভালো মানে সুবিধা ছিল ইউনিভার্সিটিটা হিলসের মধ্যে। তো তাতে একটা সুবিধা কী ছিল, মনে মানে খুব প্রাকৃতিক মনোরম দৃশ্য ছিল এবং আমরা খুব ভালো লাগতো। তো আমি যখন সিনিয়র ব্যাচ, তখন জুনিয়র ব্যাচ যখন এন্ট্রি করে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজে, একটা ফ্রেশার্স ওয়েলকাম হয়, তো সবারই হয়। তো আমরা সিনিয়র ফ্রেশার্স ওয়েলকাম দেবো। একটা জিনিস বলে রাখি, ইউনিভার্সিটি তখন নিউলি এস্টাবলিশ হয় এবং কমিউনিকেশনের একটা ভীষণ প্রবলেম ছিল সেখানে। মানে সেরকম বাস বা ভেহিকেল ছিল না, যারা বাইকে বা নিজস্ব গাড়িতে যেত, মানে পাবলিক ট্রান্সপোর্টটা কম ছিল। তো এরকম মাসটা ঠিক এরকমই, জুলাই মাস, প্রচণ্ড বর্ষা। আসামে এমনিতেই বৃষ্টি হয়, বেশি হয়, এখানের মতো এখানেও খুব প্রচণ্ড বৃষ্টি হয়। জুলাই মাসে ফ্রেশার্স ওয়েলকাম হবে, নূতন ব্যাচ আসবে। তো আমরা সিনিয়র অ্যাজ ইউজুয়াল আমাদের দায়িত্ব পড়েছে পরের দিন সকালবেলা মানে ফ্রেশার্সদের ওয়েলকাম হবে। তো রাত মোটামুটি আমরা কাজ করে যাচ্ছি অনেকটা। আমরা একদিন গাড়ি একটা ঠিক করে নিয়ে গিয়েছিলাম সবাই মিলে, মারুতি ভ্যান গাড়ি একটা আমরা নিয়ে কাজ করছি। তো কাজ করতে করতে সব কিছু তৈরি করতে করতে অ্যারাউন্ড 7:30 মতো হয়ে গেছে। ও পাহাড়ি রাস্তা, বৃষ্টিও প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। এবার কিছুদিন আগে যে বৃষ্টি হচ্ছিল না, সেরকম প্রচণ্ড জোরে, এতটাই জোরে মানে মানে বলা মুশকিল, এতটাই। যাই হোক, আর হিলস এরিয়া, মানে হিলস নয়, হালকা হালকা মানে আঁকাবাঁকা রাস্তা গাছগাছালির মধ্যে। তো যাই হোক, আমরা বৃষ্টিটা জাস্ট চলছে এরকম করতে করতে অ্যারাউন্ড 7:30-তে আমরা আমাদের কাজ গুটিয়ে গাড়িতে বসেছি। আর যখন আমরা গাড়িটা নিয়ে দিনের বেলা আসি, তখন আরেকটা জিনিস নোটিস করিনি যে গাড়িটাতে উইপারটা নেই। মানে উইপারটা কোনো কারণে ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, কাজ করছে না। উইপার মানে যেটা দিয়ে উইন্ডস্ক্রিনের জলটা পরিষ্কার হয়। তো খুব মানে এত বৃষ্টির মধ্যে বিনা উইপারে গাড়ি চালানো খুব ডিফিকাল্ট। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে উইপার ছাড়া রাতের বেলা আরও বৃষ্টির দিনে খুব মুশকিল। তো ড্রাইভার যেটা ছিল তাকে আমরা খুব গালাগাল দিলাম, তুমি এটা বৃষ্টির মধ্যে উইপার ছাড়া গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে এসছো, এটা কতটা রিস্কি, পাহাড়ের মধ্যে জলের মধ্যে কীভাবে চালাবে। ও বলছে স্যার কোনো অসুবিধা নেই, আমরা দাদা চালিয়ে নেব। তো এনিওয়ে গাড়িটা খুবই আস্তে আস্তে যাচ্ছে, আর বৃষ্টিও পড়ছে, মানে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে, মানে কিছু দেখাই যাচ্ছে না। তো একটা জায়গায় পাহাড়ের মানে বৃষ্টি, তো মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটা জায়গায় গিয়ে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে গাড়িটার এগোচ্ছিলই না। তো আমরাও দেখলাম, প্রচণ্ড ভয় লাগছিল আমাদের, কোথায় যেন যদি কোথাও ধাক্কা লেগে যায়, কোথায় যেন কোনো ঘটনা ঘটে যায়। সেই জন্য আমরা ওকে বললাম যে একটা কাজ করো, তুমি গাড়িটাকে সাইড করে দাঁড় করিয়ে দাও। গাড়িটাকে ও একটা জায়গায় যেখানে দাঁড় করালো, সেখানে একটা গাছের নিচে, আর দুদিকে শুধু ধুধু মাঠ, জল হয়ে গেছে, জল মানে মানে মাটির মধ্যে জল হয়ে গেছে। তো একটা বিল টাইপের সেখানে আছে দুদিকে, আর কিছু নেই। আর আছে মানে দোকান, কিচ্ছু নেই ওখানে। তো আমরা গাছের তলায় দাঁড়িয়েছি। আমাদের মধ্যে কয়েকটা ছেলে ছিল, ওরা মানে আর বৃষ্টির মধ্যে বসতে, অনেকেই ভিজে গেছি, সিগারেট খাবে। এবার যা দেয়াশালটা ছিল সেটা তো ভিজে গেছে অলরেডি, আর কিচ্ছু নেই। এরা বলছে না না সিগারেট খেতেই হবে, এত ঠান্ডার মধ্যে ভালো লাগছে না। আমরা বলছি বৃষ্টির মধ্যে কোথায় নামবি? তো এরকম ভাবতে ভাবতে দেখে বলে কোথায় পাবি, কিচ্ছু পাবি না, দোকানপাট তো কিচ্ছু নেই। হঠাৎ আমরা দেখতে পাচ্ছি, মানে আমরা গাড়ি থেকে 2-3টে লোক আমাদের গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ। তা আমরা ভাবলাম এত ঝড় বৃষ্টির মধ্যে 2-3টে লোক কী করে হেঁটে যায়। তারপর আমরা গ্রামের লোক, আর যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেখানে একটা বিলের মতো, সেখানে ওই মাছ ধরে নৌকো টোকো রাখা থাকে, এরকম জায়গা। তো ও বললো এই দেখ 2-3টে লোক যাচ্ছে, গ্রামের লোক মনে হচ্ছে, এদের কাছে নিশ্চয়ই দেয়াশলাই থাকবে, আমি নামিয়ে পড়ি। মানে ও সিগারেট খাবি, মানে ভীষণ, ও সিগারেট না গেলে হবে না, এরকম একটা পরিস্থিতি। আমরা বারণ করা সত্ত্বেও নেমে পড়েছে। আমরা ভাবছি ঠিক আছে, ও গেছে, ওর মতো সিগারেট ধরে আনবে, যাবে। অনেকটা সময় চলে যাওয়ার পর, 10-15 মিনিট 20 মিনিট যাওয়ার পর দেখছি ও আর ফিরে আসলো না। আমরা এবার সবাই একজনকে আরেকজনে বলছি আর কী হলো। ও ড্রাইভার স্যারকে বলে, ড্রাইভার দা আপনি একটু দেখুন কোথায় গেল। বলে আসবে। তো আসবে করতে করতে অনেকটা সময় চলে যায়, ওর আসছে না। তো আসছে না দেখে আমি খানিকটা এগোলাম, বলে চলো এগোই। আমি খানিকটা দরজা থেকে বেরিয়ে, ছাতাতেও এতটা জোরে বৃষ্টি হচ্ছে, ছাতাতেও কাজ হচ্ছে না। আমি আশপাশ দাঁড়িয়ে আবার তাকে দেখলাম না রে। আমি গাড়িতে ঢুকে বললাম, ওকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না রে, কোথায় গেলো, এখানে যাওয়ার মতো কোনো জায়গাই নেই। খুব ঘাবড়ে গেলাম আমরা সবাই।
এবার সবাইকে বললাম এবার সবাই নেমে পড়, এবার নেমে পড়, এবার খুঁজতে হবে কোথাও। এবার আমরা সবাই নেমে পড়লাম, খানিকটা মোবাইলের আলো দিয়ে আমরা ওই ছাতাও নেই, দুটো ছাতার মধ্যে দুজন ঢুকে ভিজেই গেছি আমরা সবাই, ওকে খুঁজতে বেরিয়েছি। গাড়িটা ওখানে রেখে আমরা ড্রাইভার আর 3জন ছিলাম, না ড্রাইভারকে নিয়ে 4জন, আমরা 4জন ওকে খুঁজতে বেরিয়েছি। খুঁজতে 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 হঠাৎ পাই না, দেখি ও 2-3টে নৌকো দাঁড়ানো আছে, মানে বিল তো, বিলের মধ্যে, বিলের ওই পাড়টার মধ্যে নৌকো দাঁড়ানো আছে। তো নৌকো দাঁড়িয়ে আছে, আমার কেন যেন মনে হলো এই কোথাও যখন পাচ্ছি না, চল না ওই নৌকোটা একবার নিয়ে দেখি, নৌকোটার ভিতরে কি। সবাই বলছে দেখ নৌকোর ভিতরেও কী করে যাবে, ও তো সিগারেট খুঁজতে বেরিয়েছে, ও বোধহয় সিগারেট খেতে খেতে কোনো গাছের তলায় দাঁড়িয়েছে। মানে এখানে গাছ কোথায় রে, শুধু তো জল আর মানে বিল দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও তো আমি কোনো নৌকো মানে গাছ ফাছ দাঁড়ানোর মতো কিছু নেই। আমরা যেখানে গাড়িটা দাঁড়িয়েছে গাছের তলায়, তাছাড়া তো কোনো আমি দেখতে পাচ্ছি না কোথাও গাছ যে ও দাঁড়িয়ে সিগারেট খাবে। হ্যাঁ ও একটা ছাতা নিয়ে বেরিয়েছিল, সেটা ঠিকই আছে। আমরা বললাম চলো ঠিক আছে নৌকোর ভিতরটা গিয়ে দেখি না। যেই আমরা নৌকোর ভিতরে ঢুকেছি, নৌকোটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, বিদ্যুৎ চমকাচ্ছে। এবার নৌকোর ভিতরে গিয়ে দেখছি ওর ওই বন্ধুটা শুয়ে আছে, মানে উপরে শুয়ে আছে। আমরা ওকে ধাক্কা দিলাম, কোনো রেসপন্স নেই। আমরা ভয়ে একদম অবস্থা কাহিল। আমরা দুজন নেমেছিলাম, উপর থেকে চিৎকার দিলাম, মানে রাস্তা থেকে তো ডাউনে ঘাটটা, মানে যেখানে নৌকোগুলো বেঁধে রাখা। তো আমরা চিৎকার দিলাম তোরা সবাই চলে আয়, ও আমাদের ওই বন্ধুটা বোধহয় সেন্স হারিয়ে গেছে, ও নৌকোর ভিতরে শুয়ে আছে। আশ্চর্য ঘটনা, আমরা সবাই দৌড়াদৌড়ি করে ওকে তুলতে গিয়ে দিচ্ছি। বেসিক্যালি ছেলেটা খুব রোগা, মানে হার্ডলি 45 to 46 কিলো ওজন হবে। এবার তুলতে গিয়ে দেখি ওর ওজন প্রায় মানে অনেকটাই, 70-80 কিলো। আমরা তুলতেই পারছি না, 4জন মিলে কোনো ক্রম করে ওকে তুলে টানাটানি করে গাড়িতে বসেছি। তখন ওর জ্ঞান আসেনি। আমাদের ভয়ে পালপিটেশন কি হয়ে গেল, মানে কি হলো বুঝতেই পারছি না কিছু। যেখানে ঘটনাটা ঘটেছে ইউনিভার্সিটির যে জায়গাতে, ওইখান থেকে আমাদের মেডিকেল কলেজটা, মানে শিলচর মেডিকেল কলেজটা খুব বেশি একটা দূর নয়, হার্ডলি 20 মিনিটের রাস্তা হবে। আর আমাদের কপালটা ভালো ছিল, বৃষ্টিটাও কমে গেছে। আমরা তাড়াতাড়ি করে ইউনিভার্সিটিতে নিয়ে যাই, মেডিকেল কলেজে নিয়ে যাই। মেডিকেল কলেজে নিয়ে ওকে ইমার্জেন্সিতে নেওয়ার পর ডাক্তার ওকে অ্যাডমিট করায়। ডাক্তার বললো যে না, ওর প্রেশার ডাউন হয়ে গেছিলো, সেই অবস্থার জন্য সেন্স হারিয়ে যায়। তো এবং ও কিছু একটা মানে খুব একটা মানে মানে ওর হারিয়ে যাওয়ার পিছনে অবভিয়াসলি মানে প্রেশার ডাউন হওয়া ছাড়াও ও মানে কিছু একটা আতঙ্কগ্রস্ত মনে হলো। ডাক্তারবাবু বলল তোর জ্ঞান এসছে, কিন্তু আপনারা আজকে কথা বলতে পারবেন না, আপনার বাড়ির লোককে খবর দিন, 48 আওয়ার্স না গেলে আমরা কিছু বলতে পারবো না। তো যাই হোক, আমরা ওদের বাড়ির লোককে ডেকে সব ঘটনা বলে আমরা রেখে আমরা চলে যাই ওদিন বাড়িতে, রাতে চলে যাই। তো রাতে গিয়ে আমি বাড়িতে গিয়ে খুব চিন্তা করছিলাম যে ঘটনাটা কী হতে পারে, এরকম কী করে হলো। ও গেল সিগারেট খেতে, 2-3টে লোকের কাছে জিজ্ঞেস করবে, সিগারেট যদি আগুন যদি নাই বা থাকে দেশলাই যদি না চলে আসবো, নৌকোর ভিতরে ভাই কেন ঢুকলো আর ফিট হয়ে গেল কী, মানে জ্ঞান হারালো কী করে। যাই হোক, অনেক কিছু ভেবে চিন্তে আমরা ঘুমিয়ে পড়ি। সকালবেলা আমাদের সবার মধ্যে ডিসকাশন হচ্ছে যে কী হলো, ঘুম ধরছে না কারো। সকাল হতেই আমরা মোটামুটি 8টা না 9টার সময় ভিজিটিং আওয়ার ছিল, আমরা সবাই চলে গেলাম মানে ওই হসপিটালে। এবার ডাক্তার বললো হ্যাঁ ওর জ্ঞান ফিরেছে, কিন্তু খুব দুর্বল, আপনারা যেতে পারেন, আপনারা যখন বন্ধু বলছেন আপনারা যান। তো আমরা গেলাম। ওকে গিয়ে ও আমাদের দেখে খুব একটা খুশি হলো না, ওর মনে তখন একটা মানে আতঙ্কের ছাপ দেখতে পেলাম। তো যাই হোক, আমরা ওকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছিল বলতো দেখি, কী করে তুই। ও শুধু বললো যে বাড়ি পৌঁছাই তারপরে বলবো, মানে হসপিটাল থেকে ছুটি হয়ে যায় তারপরে বলবো। আর 2-3 দিন ছিল, আমরা প্রতিদিন সকালে যেতাম। ডাক্তাররা কমপ্লেন করতো, নার্সরা কমপ্লেন করতো রাতে ঘুমোতো না, মানে হসপিটালে ও রাতে ঘুমোতো না, সারা জেগে থাকতো। তো আমরাও চিন্তা করলাম, ডাক্তারবাবু বললো রাতে ঘুমোতো না, দিনে ঘুমোতো। তো আমরা তো বন্ধু, আমাদের জিজ্ঞেস করলো ও কি হ্যাবিট ছিল যে রাতে না ঘুমিয়ে দিনে ঘুমোতে, বলে না ও তো আমাদের সঙ্গে ইউনিভার্সিটি থাকতো, কেন রাতে ঘুমাবে না, তো রাতে ঘুমোতো। বলছে না এখন ও হসপিটালে রাতে ঘুমোচ্ছে না, যে কদিন থেকে আছে ও রাতে কিন্তু ঘুমোচ্ছে না, দিনে ঘুমোচ্ছে। তো যাই হোক, আমরা গিয়ে যখনই দেখি ঘুমোচ্ছে, মানে দিনের বেলা। এরকম করতে করতে 3-4 দিন হয়ে গেল, ওকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হলো, বাড়ি এলো। এবার আমাদের তো উৎকণ্ঠা তার মিটছে না, কী হলো ঘটনাটা। বাড়ি আসার পর আমরা ওকে জিজ্ঞেস করলাম, কিউরিয়াসিটিটা তো বন্ধ হচ্ছে না। এবার ও একদিন
বললো যেদিন পৌঁছালো সেদিন কিছু বললো না, তারপরের দিন আমরা গেলাম সময় বললো দরজাটা বন্ধ কর, মানে ওর মা আবার ঢুকে পড়বে, দরজাটা বন্ধ কর, আমি বলছি। এবার ও বললো জানিস আমি সিগারেটের আগুন ধরাতে বেরিয়েছি, আমরা দেখলাম 2-3টে লোক, বলে হ্যাঁ আমি মানে গাড়ি থেকে বেরিয়েছি, আমি গাড়ি থেকে দেখেছি 2-3টে লোক আমার সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে, আমি ও দাদা ও দাদা ও দাদা ওরা ডাকছি, দাদাটা শুনুন দাদাটা শুনুন, ওরা শুধু হেঁটেই যাচ্ছে। ওরা হাঁটতে হাঁটতে আমি দেখলাম ওই ছেলেটা বলছে ওই নৌকোর ভিতরে ঢুকে পড়লো। আমি ভাবলাম ওরা বোধহয় মাছ জেলে হবে, মাছটা ধরবে, সেই জন্য নৌকোর ভিতরে ঢুকে পড়েছে, আর বৃষ্টিও পড়ছে, আমিও নৌকায় ঢুকে পড়ি, ভালোই হবে ছাতাটা বন্ধ করে, আর নৌকোর থেকে ওদের কাছ থেকে আগুন টাগুন নিয়ে নেব। এবার যেই নৌকোর ভিতরে ঢুকেছি, ঢুকে দেখতে পাচ্ছি কেউ নেই, ওই ছেলেটা বলছে, এবং ঢুকে না আমার মানে নৌকোর ভিতরে ঢুকে না আমার গাটা ছমছম করছিল। দেখছি নৌকোর ভিতরে 3টে লোক একসঙ্গে নৌকোর ভিতরে ঢুকলো, অথচ নৌকোর ভিতরে ঢুকে কাউকে দেখতে পাচ্ছে না। ওর হাতে মোবাইলের ওর হাতে একটা টর্চ ছিল, ছোটো টর্চ মনে দেখছে কিচ্ছু নেই। ও অনেকটা হাঁপিয়ে গেছিলো তো, ও চুপ করে বসে রয়েছে নৌকার মধ্যে। যেই না নৌকোর মধ্যে বসে রয়েছে, ও বলছে আমি দেখতে পাচ্ছি নৌকোর মানে নৌকোটা তো এরকম থাকে, নিচে এরকম বসার মতো থাকে, মানে নৌকোতে যারা দেখেছো বা চড়েছো, নৌকোর মধ্যে একটা বসার মতো প্লেট থাকে, তার তলায় জল থাকে, অনেক সময় জল লিক হয়, একটা বইটা থাকে, সেই মাঝখানে অনেক একটা গ্যাপ থাকে। ও হঠাৎ দেখতে পাচ্ছে ওই তলা থেকে 2টো হাত বেরিয়েছে, শুধু 2টো হাত, ওই তলা থেকে 2টো হাত বেরিয়েছে, নৌকোর তলা থেকে 2টো হাত বেরিয়েছে। মানে ও কয়েক সেকেন্ড ভাবলো কি আমি কিছু ভুল দেখছি নাকি, দেখে না সত্যি 2টো হাত বেরিয়েছে। এইটা দেখার পর ও জ্ঞান হারায়, মানে এতটাই ভয় পেয়ে যায় ও জ্ঞান হারায়। ও বলছিল আমি কিন্তু বসাই ছিলাম, বসে দেখার পর আমি যে চিৎকার দিব সেই শক্তিটা আমি হারিয়ে ফেলেছি, মানে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, কিন্তু আমি দেখতে পাচ্ছি 2টো হাত নৌকো ভেতর থেকে বেরোচ্ছে। এটা দেখার পর আমি আর কয়েক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম তোদেরকে ডাকবো, চিৎকার দেবো, সেটা আমি করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল আমার জন্য কেউ মুখটা বন্ধ করে দিয়েছে। আর তারপরে কী হয় আমি জানি না, আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর ওই যে হাত 2টো বেরোয়, তারপর থেকে কোনো জ্ঞান হারিয়ে ফেলে আমি আর কিচ্ছু বলতে পারি না। তারপর আমরা বাকিটা বললাম তোকে আমরা এরকম তুলে নিয়ে আসি, আমরা তুই মাটির জ্ঞান হারিয়ে ফেলেছিস, নৌকোর মধ্যে শুয়ে আছিস, সেই জায়গা থেকে তুলে নিয়ে আমরা হসপিটালে ভর্তি করি। বলে ওইটুকু হসপিটালে বেডে আমি যখন পৌঁছাই জ্ঞান ফিরে, তখন আমি দেখি হসপিটালে বেডে, তার মাঝখানে আমি কিচ্ছু বলতে পারবো না। কিন্তু তার আগে আমার সঙ্গে এটা হয়েছিল। তারপর বললো এখানে আমার শেষ নয়, আমি প্রতিদিন রাতে হসপিটালে ঘুমাতে পারতাম না। আমার মনে হয় চোখ বন্ধ করলেই দেখতাম একটা লোক যেমন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। আমি রাতের অন্ধকারে, ও তো কেবিনে ছিল বলতো, আমি চোখ বন্ধ করলেই দেখতাম আমার মানে চোখের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, এবং ওই যে হাত যে 2টো দেখেছিলাম ওই রকম একটা হাত আমার সবসময় আমি দেখতে পাই, যেন লোকটা এরকম হাতটা এরকম করে দাঁড়িয়ে আছে আমার দিকে, মানে আমাকে কিছু ধরতে চাইছে এরকম একটা মনে হচ্ছে। আমি সেই জন্য হসপিটালে রাতেরবেলা ঘুমোইনি, আমি একটা দিনও চোখ বন্ধ করে ঘুমিয়ে আমি জেগে কাটিয়েছি। আমি চোখ বন্ধ করলে আমি দেখতে পারতাম একটা লোক আমার হাতটা মানে 2টো হাত এরকম করে ধরে মানে দাঁড়িয়ে আছে, কিন্তু তার থেকে বেশি আমি কিচ্ছু দেখিনি। সেই জন্য আমি এই কথা বললে কেউ হসপিটালের ডাক্তার নার্স কেউ বিশ্বাস করবে না, অ্যাটেন্ডেন্ট কেউ বিশ্বাস করবে না, আমি কাউকে কিছু বলিনি। আমি শুধু জেগে রাখতাম, রাতবেলা ভোর হলে ঘুমাতাম। তারপরে এই ঘটনাটা শোনার পরে আমাদেরও ভীষণ ভয় লাগা শুরু হয়েছে, কী হলো ঘটনাটা, এরকম হওয়ার তো ঘটনা বলে আমি বলছি আমি নিজেও জানি না। আর ও এতটাই আতঙ্কগ্রস্ত হয়ে বললো যে ও আর মানে বাড়িতে একা থাকার মতো অবস্থায়, মানে রাতে ঘুমানোর মতো অবস্থা ছিলই না। ইভেন ও রাতে ওই মানে নিজের বাড়িতেই ও রাতে আর ঘুমাতে পারতো না, মানে খুবই খারাপ অবস্থা হয়েছিল ওর, রাতে আর ঘুমাতেই পারতো না। মানে প্রতিদিন রাতেই বা 1-2 দিন পর রাতেই ও রাতে দেখতে পেতো কেউ যেন একটা ওর পাশে শুয়ে আছে বা পাশে দাঁড়িয়ে আছে, আর ওই হাত যে 2টো দেখেছিল নৌকোর ভেতর থেকে বেরোচ্ছে, সেই হাত 2টো দেখতে পেত। মানে এতটাই মানে ওর কাছে মানে ভয়ঙ্কর মনে হচ্ছিল। তো আলটিমেটলি ওরা পীরের তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে, আমার ঠিক মনে নেই, তখন পীর বলেছিল যে কিছু একটা মানে নেগেটিভ শক্তির বাতাস ওর মধ্যে লেগেছে, সবচাইতে ভালো হবে ওকে বাড়িতে থাকতে দেবেন না, ওকে এই জায়গা থেকে সরিয়ে দিন। বাধ্য হয়ে ও ইউনিভার্সিটি থেকে ওকে ইউনিভার্সিটি পড়াটা বন্ধ করে দিত। ও ইউনিভার্সিটি তো 3 মাস যেতেই পারেনি, ঘটনাটা সবাই জেনে গেছিলো। এবার
অনেকে হাসছিল, অনেকে কাল্পনিক বলছিল, অনেকে বলছিল কি পাগল, অনেক কিছু অনেকে বলছিল, কিন্তু আমরা ওর সঙ্গে ছিলাম, আমরা জানি ঘটনাটা কী হয়েছিল। এই ঘটনাটা যে সত্যি সেটা তো আমরা অন্তত 4জন বন্ধু তো জানতাম। তো যে যাই বলুক, ইউনিভার্সিটি থেকে ও পড়াশোনা বন্ধ করে দিল। ওর মা বাবা ওকে, ওর দিদি থাকতো দিল্লিতে পাঠিয়ে দিল। ওর রেস্ট পড়াশোনা দিল্লিতেই করেছে, মানে আর ওর বাড়িতে ওর থাকেনি আর, মানে ওই তান্ত্রিকই বলেছিল যে আপনাকে ওকে আর এই বাড়িতে রাখবেন না, ওকে সরিয়ে দিন। তারপরে ওই বাড়ি থেকে ও চলে যায়। ও চলে গিয়ে দিল্লিতেই পড়াশোনা করে, আবার দিল্লিতে চাকরি বাকরি করে দিল্লিতেই আছে এখন, দিল্লিতেই সেটেল। তো সেই আজকে যখন পোস্টটা আসে তখন আমি বন্ধুটাকে মানে মনে পড়ছিলাম, তোকে হোয়াটসঅ্যাপও করে বলেছিলাম যে আজকে তোর সেই ঘটনাটা বলবো, যেটা মিষ্টি রিমেন্স মিষ্টি বলে, তুইও আজ পর্যন্ত জানিস না, আমরাও আজ পর্যন্ত জানি এটা কী ছিল আদৌ, মানে ঘটনাটা কী ছিল। যদিও তান্ত্রিক বলেছিল যে ওটা একটা কোনো নেগেটিভ বাতাস লেগেছিল। তো বলছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই বল। তো এখনও ভালো আছে, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে দিল্লিতে তুই কি সেটা দেখিস, মানে ওই যে মানুষটা তোর পাশে দাঁড়িয়ে থেকে রাতের মানে ঘুমানোর সময় দুটো হাত, মানে মানে দুটো হাত বলছে। আমি বললাম দুটো হাতটা কী রিয়াকশন করে, তোকে ধরতে চায়? বলে না, হাত দুটো শুধু এরকম অবস্থা থাকে, আর কিছু আমি পাই না। আমি সেম জিনিসটাই নৌকোর মধ্যে দেখেছিলাম আজ থেকে কত হবে 10-15 বছর আগে, আমি সেম জিনিসটাই দেখেছিলাম। তো এই ঘটনাটা শোনার পর মানে সত্যি মানে ভয়ঙ্কর লেগেছিল আমার। তো সেই একটা ঘটনা আজ পর্যন্ত আমি এখনও বলতে পারবো না যে আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া, যদি আমার সঙ্গে ঘটেনি কিন্তু আমার বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটা। তো যাই হোক, এই একটা ঘটনা যেটা আমার নিজের মানে সঙ্গে না, কিন্তু আমার ওটা আমি সাক্ষী ছিলাম এই হলো মানে ভৌতিক ঘটনাটা। তো এটা একটা হলো একটা। এবার আসি আমার সেই মাসির বাড়ির একটা গল্প, আমি আগের এপিসোডে বলেছিলাম আমার মাসির। এবার সেই মাসির বাড়িতে আমি একবার গিয়েছিলাম। সেটা বেশি দিন আগেরকার ঘটনা নয়, বেশি দিন আগেরকার ঘটনা নয়। তো সেই মাসির বাড়ি ছিল আসামের সেই নাজিরা শিবসাগর। তো সেখানে আমার দাদার বিয়ে ছিল, ছোট দাদার। তো ঘটনাটা শর্টে বলছি, বৌভাতের দিনকার ঘটনা, যেদিন না হ্যাঁ বৌভাতের আগের দিনের ঘটনা। দাদা বৌদিকে নিয়ে বাড়ি এসছে রাতের বেলা, হুলস্থুল প্রোগ্রাম হচ্ছে, আনন্দ ফুর্তি। আর ওইখানে মানে ওই সময়টাতে এখনও বিয়েবাড়ি মানে এখানকার যেমন বিয়েবাড়ি মানে হোটেল বুক করা, গেস্ট আসবে, সবাইকে আলাদা আলাদা রুম দেওয়া, গাড়ি দেওয়া, ওখানে ওটা ছিল না। মানে ছোট জায়গা তো, ওইখানে সবাই অনেকগুলো ঘর ছিল, সবাই মাটিতে ঘুমানো, একটা বিছনা করে, একটা আনন্দ, আর একটা আলাদা গল্প, আনন্দ ফুর্তি, খাওয়া দাওয়ার কোনো প্রবলেম ছিল না। কিন্তু ঘুমানো টমানোটা ওরকমই হতো। এখানে যখন কোথাও বিয়ে শাদী বা নিমন্ত্রণ হলে কি হয়, আমরা যেখানে যাই তারা আগে থেকে হোটেল অ্যারেঞ্জমেন্ট করে রাখে, বা পার্টিকুলার সবাই আলাদা আলাদা নিজস্ব রুম দেওয়া হয়, সেরকম থাকে আর কি, ঘুমানোটা কোনো প্রবলেম হয় না। তো তো ওই দিন যেদিন আমার দাদা বৌদিকে নিয়ে বাড়ি ফিরে মানে বাড়ি আসে, সেদিন খুব আনন্দ ফুর্তি হচ্ছিলো, সবাই খাওয়া দাওয়া করে অনেক রাত হয়, রাত 1টা মতো বেজে যায়। আর আমি এসে গল্প টল্প করতে ভালোবাসি, গল্প করতে করতে আমি অনেক রাত হয়ে যায়। তো যখন রাত হয়ে যায় এবার ঘুমানোর পালা এলো। এবার সব ঘরেই দেখছি যে 3-4টে রুম দেওয়া হয়েছিল ঘুমানোর জন্য, মোটামুটি সব ঘরে ফুল, ঘুমানোর আর জায়গা নেই, মানে মাটিতেই ঘুমাতে হবে। বিছানা ছিল কিন্তু মাটিতেই ঘুমাতে হবে, কিন্তু জায়গা পাচ্ছি না। তো একটা রুমে গিয়ে দেখলাম একটু জায়গা ছিল, তো সেখানে 2-3জন মহিলা ঘুমাচ্ছে, আর একটু দেখে একটা জায়গা ফাঁকা ছিল। তো এবার কে ঘুমাচ্ছে আমিও বুঝতে পারছি না, তাহলে এখানেই ঘুমিয়ে পড়ি, আর চিন্তা ভাবনা করে লাভ নেই, কারণ এত রাত্রে আবার কাকে ডাকবো, ঘুমাবো, এখানেই ঘুমিয়ে পড়ি। তো আমি আবার ভাবলাম এটা মানে আমার দিকের কেউ আত্মীয় স্বজন কিনা তাও বুঝতে পারছি না। তা ভাবলাম ঠিক আছে বৌদির দিকের আত্মীয় স্বজন হবে, বৌদির সঙ্গে এসছে, যাই ঘুমাচ্ছে ঘুমাক। আমি দিব্যি ওখানে ঘুমিয়ে পড়েছি। রাত তখন হ্যাঁ 1টার সময় ঘুমিয়েছি, হঠাৎ 2:30-3টে হবে, বাথরুমে যেতে হবে, ভীষণ চাপ। এবার একটা কথা আগে আমার মাসি বলেছিল যে রাতে যদি কখনো বাথরুমে যেতে হয় একা যাবি না, তুই কাউকে সঙ্গে নিয়ে যাবি। এ কথাটা আমার মাথায় আছে। এবার খাওয়া দাওয়া প্রচুর হয়েছে, চাপও পড়েছে, কি করব, আর মাথার কিছু কাজ করছে না। এবার ডাকবো যে তারা তো মহিলা, এবার তাদেরকে তো বলা যায় না যে আমি বাথরুমে যাব, আপনারা একটু সঙ্গে চলুন, দাঁড়ান আমার সঙ্গে। তাও যদি আমার বৌদি হতো, বোনটা হতো, তাহলে বলা যেত। আমি তো বুঝতে পারছি না, সবাই তো মানে ঘুমের মধ্যে। আর ওইখানে বৃষ্টি পড়লে একটু হালকা হালকা ঠান্ডা হয় আসামে,
তো সবাই হালকা একটা বেডশিট বা বেড কাভার জড়িয়ে ঘুমাচ্ছে, কে ঘুমাচ্ছে কাকে ডাকবো বুঝতে পারছি না। এসব ভাবনা চিন্তা করতে করতে কয়েকটা বাজে আমি আর বললাম যেতেই হবে, আর চিন্তা ভাবনা করে লাভ নেই। আমি আমার একাই বেরিয়ে পড়লাম, যা ভগবানের নাম নিয়ে বেরিয়েছি। এবার বৃষ্টি পড়ছিল, মানে খুব জোরে না, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। আর আসামের ওই আমার মাসির বাড়িতে মানে অ্যাটাচ ছিল না, বাথরুম টয়লেট লেট্রিনগুলো অ্যাটাচ ছিল না। সেখানে কি ছিল, বাড়িটা এক জায়গায় ছিল, মাঝখানে একটা লম্বা গ্যাপ ছিল, পুকুরের ধারে লাইন করে সব ছিল, বাথরুম টয়লেট এগুলো সব ছিল। তো খানিকটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে, আর বৃষ্টি বৃষ্টি পড়ছিল বলে ইট পাতা ছিল সেখানে, ইটগুলো দেওয়া ছিল, ইটের উপর পা দিয়ে দিয়ে যেতে হতো। তো বৃষ্টি পড়ছিল, আমি যাচ্ছিলাম, গাছ আমার মাসির বাড়িতে প্রচণ্ড গাছ ছিল, পেয়ারা গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ, চারদিকে গাছ, গাছের মাঝখান দিয়ে যেতে হচ্ছে তলা দিয়ে। আর জল পড়ছে তো ছপছপ ছপছপ, আর মনে হচ্ছে যেমন ছপছপ একটা শব্দ। তো যাই হোক, ততটা আমি তখন ভয় পাইনি, তখন তো আমার দৌড়তে হবে। হ্যাঁ, আমি গেছি, আমি যেই বাথরুমের ভিতরে ঢুকেছি, হঠাৎ বাথরুমে ঢোকার আগে আমি ডেসক্রিপশনটা বলে দিই। বাথরুমের বাইরে একটা চাপা কল ছিল, সেখানে জলের জন্য চাপা কল ছিল, একটা বালতি ছিল, বালতিটা মানে চাপা কলটার খানিকটা দূরে ছিল, আর চাপা কল ছিল। তো এবারে বাথরুমে ঢুকেছি, ঢোকার ঠিক পর মুহূর্তেই আমি শুনতে পাচ্ছি ওই যে চাপা কলের মধ্যে কে যেন জল পাম্প করছে। তো অবভিয়াসলি যারা মানে চাপা কল যারা দেখেছো, মানে যেটা টিউব কল বলে, সেটা কিন্তু পাম্প করে জল বাদ করতে হয়। আমি জানি না এখানে শহরে তো কেউ দেখেছো কিনা জানি না, না শহরেও আছে অনেক জায়গায়, তো গ্রামে তো আছেই। তো ওটা একটা শব্দ হয়, ক্যাঁচ ক্যাঁচ করে একটা শব্দ হয়। তাই ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে, জল পড়ছে, আমি জল পড়ছে, ক্যাঁচ ক্যাঁচ শব্দ সব শুনতে পাচ্ছি। তো আমি ভেতর থেকেই বলছি, আচ্ছা শোনো, কে বাইরে তোমরা জল তুলছো, প্লিজ আমার জন্য একটু জল রেখো, বাথরুমে কিন্তু জল নেই, একটুখানি জল আছে। আমি বারবার বলছি, কেউ ওর উত্তর দিচ্ছে না। দূর চাই, কে উত্তর দিচ্ছে, যাকে। তারপরে ভাবলাম, ও প্রভুদয়। আমি একবার, দাদা তোরা কেউ এসছিস নাকি, পাম্প করছিস, কে? কোনো দাদাই উত্তর দিচ্ছে না। বৌদি তোমরা কেউ এসছো? না, বৌদিরা উত্তর দিচ্ছে না। তারপরে ভাবলাম, বাবা কোনো অপরিচিত মহিলা বিয়ে বাড়িতে এসছে, আর আমিও বাথরুম থেকে বসে ডাকছি, এটা লজ্জাজনক। আর কেন এবার মানে উত্তর দেবে, আমি তো চিনিও না, এটা লজ্জাজনক। দূর, আমি আর কোনো সারা শব্দ, ঠিক আছে চলো দেখা যাবে। কিন্তু আমি বারবার বলেছি অনেকবার যে যেই মানে জলটা তোমরা পাম্প করছো, প্লিজ আমার জন্য একটু জল রেখো। আমি বারবার বলছি কথাটা, রিপিটেডলি বলে যাচ্ছি, কিন্তু উত্তর আসছে না কিছু আমার। যাই হোক, আমি এবার বেশ এটা কী রে বাবা এত আর জল প্রায় 10 মিনিট থেকে কেউ পাম্প করেই যাচ্ছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, ওই ক্যাঁচ ক্যাঁচ করে শব্দটা হচ্ছে এবং জল পড়ার শব্দটা হচ্ছে। এইবার বললাম, না এবার কী রে বাবা এত সময় থেকে জল পাম্প করছো, অথচ উত্তর দিচ্ছে না। আমি দরজা খুলে, ঘড়াস করে দরজা খুলে, বাথরুমের দরজা খুলে বেরিয়েছি। বেরিয়ে দেখছি কেউ নেই। এ কী রে ঘটনা, এত সময় থেকে জল পাম্প করলো, এই মিনিটের মানে কয়েক সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেলো। আর আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে না, ওই জল যে পাম্প করছিল সে শব্দটাও বন্ধ হয়ে গেলো। আমি না কয়েক সেকেন্ডের জন্য একটু ঘাবড়ে গেলাম, যে কী হলো, আমি তো স্পষ্ট শুনতে পেলাম কেউ যেন পাম্প করছিল, বালতিতে জল পড়লো, বেরিয়ে দেখছি কেউ নেই। ভালো করে লক্ষ্য করে দেখলাম বালতিটাও তো ওই পাম্পের তলায় নেই, মানে জল যেখানে পড়বে সেখানে নেই, বালতিটা যেখানে দেখেছিলাম সেখানেই আছে, অনেকটা দূরে। আরও ইন্টারেস্টিংলি, যে জায়গাটা জল পড়লে তো ভেজে, মানে খুব জলে জল পড়ছিল, মানে ভেজা হবে, জল যাবে পাক্কাটা, সে হালকা হালকা বৃষ্টির যে ফোঁটা পড়ছে, সেরকম কোনো বেশি জলের কোনো চিহ্নই নেই। তখন আমি বুঝলাম যে, তার আগে তো আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমি তো বুঝে গেছি যে আমি তো মানে বিপদে পড়বো, আমি এখানে দাঁড়িয়ে থাকা ঠিক নয়। ওরা সিক্স সেন্সে বলছিল যে এটা ঠিক জায়গা নয়। আমি তাড়াতাড়ি কোনোরকম হাত পাও ধুয়ে আমি হাঁটা শুরু করছি। এবার আমি এতটাই ঘাবড়ে গেছি যে ইট দিয়ে হাঁটতে গিয়ে, মানে ইটের উপরে না পড়ে আমার কাদার মধ্যে পা পড়ে যাচ্ছে। আর মানে যতটাই আমি এগোচ্ছি, আস্তে আস্তে আমার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। মানে কি, মানে শরীরটা মানে কেউ যেন আমার উপরে কন্ট্রোল করছে, আমার মানে আমি আমার নিজের উপরে শরীর কন্ট্রোলটা নেই, মানে শরীরের কন্ট্রোলটা আমার অন্য কেউর কাছে চলে যাচ্ছে। আমার ঠিক সেরকম মনে হচ্ছিলো যে আমি মানে আমার শরীরটাকে কেউ অন্য কন্ট্রোল করছে। মানে আমি এগোচ্ছি ঠিকই, আমি কিন্তু ঠিকঠাক মতো এগোলেও আস্তে আস্তে আমার কন্ট্রোলটা চলে যাচ্ছে, আমাকে কেউ যেন অন্যদিকে নিয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। আর বারবার মনে হচ্ছিলো আমার পেছনে যেন কেউ একজন আসছে, মানে আমি হাঁটছি তো, আর লাইটও খুব হালকা লাইট, মানে খুব ঝা চকচকে লাইট তা নয়, খুব হালকা লাইট। তারপরে
সেই মনে হচ্ছে যে কেউ যেন একটা হালকা লাইট থেকে পেছনে যেন কেউ যেন আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে এবং আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর যতটাই আমি এগোচ্ছি ততটাই আমার শরীরটা আস্তে আস্তে কন্ট্রোলটা চলে যাচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমার যে দরজা দিয়ে আমি বেরিয়ে এসেছি, মানে ঘরের বাইরে এসেছি, সেই দরজার সামনে একটা বিশাল বড় পেয়ারা গাছ আছে। ওই পেয়ারা গাছের পাশেই দরজাটা। আর আমি দরজাটার খুঁজে পাচ্ছি না, মানে আমি কোন দরজা দিয়ে ঢুকবো সেটাই খুঁজে পাচ্ছি না। মানে সব কিছু একটা মানে গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি। মানে আমি নিজে বুঝে উঠতে পারছি না কী হলো। আমি হেঁটে যাচ্ছি, তো দরজাটা খুঁজে পাচ্ছি না, গাটা আমার মানে ভারী হয়ে যাচ্ছে, আমার নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলছি। আর পেছন দিকে যেন কেউ একজন আমাকে ফলো করছে এরকম মনে হচ্ছে। আমার এতটাই মানে ভয় পেয়ে গেছি যে আমি হাঁটতে পারছি না, হাত পা কাঁপছে। আমি খানিকটা যাওয়ার পর আমি দরজাটা খুঁজে পাচ্ছি না। আমি মানে প্রাণপণে চেষ্টা করছি যে দরজাটা কোথায়। আমি মানে আমার মনে হচ্ছে আমি ঘরে ঢুকে ফেললে আমি বোধহয় বেঁচে যাবো এরকম মনে হচ্ছিলো, মানে আমি শেষ হয়ে যাবো এরকম মনে হচ্ছিলো আমাকে। ঠিক আমি ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আর মিনিট 2-1 হতো যদি আমি জ্ঞান হারিয়ে ফেলতাম। আমার কপালটা ভালো, ঠিক এই সময় আমার মাসি তো বয়স্ক লোক, তো মাসি বোধহয় হালকা ঘুমটা ভেঙে যায়। হঠাৎ মাসি আমাকে বলছে, জয় তুই কি বাড়ির মানে বাথরুমে গেছিস, তুই কি ঘরের বাইরে? এই যে কথাটা আমার কানে এলো না, যে জয় তুই কি বাথরুমের বাইরে মানে ঘরের বাইরে, সব কিছু যেন আমার হাতে ক্লিয়ার হয়ে গেল। তখন আমি দেখতে পাচ্ছি আমি তো দরজার সামনেই দাঁড়িয়েছি, এই তো পেয়ারা গাছটাই তো দরজা। আর আমি অত সময় থেকে আমি কিছু দেখতে পাচ্ছিলাম, অনেকটা সময় থেকে দাঁড়িয়ে আমি ওখানে মিনিট 3 হবে, আমি দরজাটা খুঁজে পাচ্ছি না। আমি কিছু না পেয়ারা গাছটা পাচ্ছি না দরজাটা পাচ্ছি। আর যেই মাসি বললো সব হালকা হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ঠিক আছে, আমার শরীরও হালকা হয়ে গেলো এবং আমি দরজা পেয়ারা গাছ সব দেখতে পাচ্ছি। মাসির সঙ্গে সঙ্গে খুব বকাঝকা করে আমাকে ভিতরে নিয়ে গেলেন। ভিতরে নিয়ে বললেন যে তুই সব কাপড় টাপড় খুলে নতুন কাপড় পরে আমার সঙ্গে ঘুমাবি, আমার সঙ্গে ঘুমাতে যাবি, তুই আর ইয়ে করবি না, এই ওদের তুই যার সঙ্গে ঘুমিয়েছিলি আর ঘুমাবি না, তুই আমার সঙ্গে ঘুমাবি আজকে রাত্রেবেলা, আর কিছু করবি না। তো আমি মাসির সঙ্গে ঘুমাই। মাসি বললো তোকে বারবার বলেছিলাম তুই রাতে বাথরুমে গেলে কাউকে ডাকবি, তুই একা কেন গেলি? তো আমি মাসিকে বললাম যে দেখো মাসি, যারা ঘুমিয়েছে আমি তাদেরকে চিনিও না, আমাদের বৌদি বোন কেউ আমি বুঝতে পারছি না, মহিলাকে ডাকা যায় নাকি আমি বাথরুমে যাবো বলে, সেটা লজ্জাজনক ঘটনাটা। বলতে আমাকে ডাকতি, তুই একা কেন গেলি? তা আমি বললাম যাই হোক যা হয়েছে, বলতে ঘুমো তুই, বা আমি ইয়ে করবি না, তুই আজকে কিন্তু রাতে তুই কিন্তু উঠবি না, আমার সঙ্গে ঘুমাবি। তো আমি মাসির সঙ্গে ঘুমালাম। আমি মাসিকে জিজ্ঞেস করলাম মাসি ঘটনাটা কী হতে পারে। মাসি বললাম সকালে বলছি তোকে। তো সকালবেলা মাসিকে আমি জিজ্ঞেস করলাম যে মাসি ঘটনাটা কী ছিল, আমি কী হলো। মাসি যেটা বললো আমি শর্ট করে বলছি। আমার মেশোর একটা গাড়ি ছিল, একটা জিপ গাড়ি। তো একটা ড্রাইভার ছিল, আসামে তো প্রচুর বাগান, একটা বাগানই গাড়িটা চালাতো। তো বাগানিটা বাড়ি থেকে মাসির বাড়ি আসতে রোজ অনেক আসা যাওয়াতে অনেক কষ্ট হতো। তখন আমার মাসি বলেছিল যে একটা মেশো বলেছিল যে আমার পুকুরের দিকে অনেক জায়গা আছে, আমি একটা তোকে ঘর করে দিচ্ছি, মানে বাঁশের ঘর, তুই সেখানে থাক। আর তুই সকালবেলা আমার গাড়ি চালাতে অসুবিধা, রাতে যাওয়া অসুবিধা, তুই এখানে থাক। ওই ড্রাইভারটা কী করলো, একা একা কিছুদিন থাকার বললো যে স্যার আমার গ্রামের আমার বাগান থেকে আমার পরিবারকে ওখানে নিয়ে আসি। তো আমার মেশো বললো ঠিক আছে নিয়ে আয় পরিবারকে, কী অসুবিধা আছে তাতে। ওই পুরো ড্রাইভারের পুরো ফ্যামিলিটা ওদের নিয়ে এখানে ছিল। ড্রাইভারের 2টো বাচ্চা ছিল। একটা ছোট বাচ্চা কোনো কারণে ভুলবশত একদিন ওই আমাদের মাসির পুকুরে পড়ে যায়। সকালবেলা কোন সময় পড়ে জানি না, হঠাৎ বিকেলবেলার দিকে মনে পড়ে বাচ্চাটা পাওয়া যাচ্ছে না। তো অনেক ঘন্টা হয়ে যায়, তো তারপর বাচ্চাটা ওই পুকুরে জলে ভেসে ওঠে। ওরা অনেক কষ্ট হয়, সবারই খুব কষ্ট হয় যে বাচ্চাটা কী করে পড়ে গেল, দুঃখ হলো। তারপর থেকে ওই পুকুরের দিকটাতে, মানে পুকুরের পাড়টাতে মাসিদের যেখানে টয়লেট বাথরুমগুলো বানিয়েছে সেইগুলো রাতের বেলা এই ধরনের ঘটনা ঘটে। তো মাসিরা ইউজ টু হয়ে গেছে। এবার অনেকের বাড়ি আমি বলেছিলাম আগের বারও যে যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে তারা জানে যে তাদের বাড়িতে নেগেটিভ এনার্জি আছে, তারা ইউজ টু হয়ে যায়। তারা জানে এখানে নেগেটিভ এনার্জি আছে, এই ধরনের ঘটনা ঘটবে, এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো হবে, তারা ওটা নিয়ে তো মাথা ঘামায় না, মানে তাদের কাছে ওটাই অ্যাজ ইউজুয়াল হয়ে যায়। এবং নতুন যদি কেউ যায় তার কাছে ঘটনাটা এরকমই হবে, যেটা আমার সঙ্গে ঘটেছিল। তো মাসি বললো আমরা ইউজড হয়ে গেছিলাম, আমাদের তো নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে পারবো না, আমরা দেখেও ছিলাম, আমরা শুনেছি এরকম হয়। এবং ওই যে ড্রাইভার, যে 2টো বাচ্চা ছিল, একটা বাচ্চা আর বউটা, ওরাও থাকতে পারেনি, ওরা রাত্রে একদিনও ঘুমাতে পারতো না। ওরা রাত্রেবেলা রোজই দেখতো যে
ওই পুকুরের পাশ দিয়ে একটা ছোট্ট বাচ্চা হেঁটে যাচ্ছে, ওদের ঘরে দিয়ে চারপাশ দিকে হাঁটছে, ওদেরও খারাপ লাগতো, ওদের ছোটো বাচ্চা। তারপরে ওরা এই বাড়িটা ছেড়ে চলে যায়, মানে ওই ড্রাইভার এবং ড্রাইভারের ফ্যামিলি ওই বাচ্চার বাড়িটা ছেড়ে চলে যায়। কিন্তু বাড়িটা ছেড়ে চলে যাওয়ার পরও এই নেগেটিভ এনার্জির প্রভাবটা ছিল, এবং যারাই মানে ওই পরে মেশো ওই যেটা বাঁশের ঘর ছিল ওই বাড়িটা মানে ঘরটাকে পুরো ভেঙে ফেলে, কিচ্ছু নেই ওখানে আর। তো ওইখানে ভেঙে ফেলার পর ওইখানে বাথরুম টয়লেট এগুলো বানানো হয়, কিন্তু তারপরেও মেশোরা বা ফিল করতো, বা আমি যাওয়ার পর ফিল করেছি যে এখানে একটা নেগেটিভ এনার্জির একটা এক্সিস্টেন্স আছে। তো সেটা আমি ফিল করেছিলাম। তো সেই একটা আমার মানে এক্সপিরিয়েন্স ছিল, যেটা মানে সত্যি খুব মানে ভয়ঙ্কর ছিল আমার মানে লাইফের। এটা ওই পার্টিকুলার মোমেন্টে বিশেষ করে যেই সময়টাতে মানে আমি দরজার সামনে দাঁড়িয়ে খুঁজে পাচ্ছিলাম না, আর মিনিট দুয়েক হলে হয়তো আমি জ্ঞান হারিয়ে ফেলতে পারতাম। মানে আমার মনে হয় মাসি বলছিল তো ডাইরেকশন তোকে এটা ছিল, তোকে ভুলভাল করে অন্য রাস্তায় নিয়ে অন্য কিছু ঘটানোর জন্য, মানে তোর বাড়ির দিকে না ঢুকিয়ে তোকে অন্যদিকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল কোনো মানে নেগেটিভ এনার্জি। যাক, তোর কপাল ভালো যে তুই তুই সেটা না করে আমি মাসি মানে ডেকেছিলাম বলে যে তুই ওই জায়গাটা থেকে একটু সেভ হয়ে গেছিলি। তো সেটা একটা মানে ভালো ছিল আর কি, তোর লাকে ফেভার করেছে। তো এইবার আসি একটা তাজপুরের ঘটনায়। তাজপুরের ঘটনাটা হলো, আবার কেউ প্লিজ আগেরবার আমাকে দার্জিলিংয়ের হোটেলের নামটা জিজ্ঞেস করেছিলেন, প্লিজ আমি ওটা বলতে পারবো না। কারণ হলো কি, আমার সঙ্গে যেটা ঘটেছিল মানে ওই মেয়েটার সঙ্গে যে ঘটনা ঘটেছিল সেটা আদৌ হোটেলের সঙ্গে কানেক্টেড ছিল কিনা আমি তো বিশ্বাস, কারণ ওই নেপালিটা বলেছিল আমরা দেখেছি, কিন্তু কোনো একটা হোটেলের নাম বদনাম করা ঠিক না। আমাকে অনেকে পার্সোনালি মেসেঞ্জারে ইনবক্স করে জানতে চাইছিল। তবু আমি এইটুকু বলতে পারি, হোটেলটা মেলের উপরের দিকে, বেশ রিনাউন্ড হোটেল, এবং ওইখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো এর থেকে বেশি বুঝে বলবো না, আমি নামটা রিকোয়েস্ট, আমি সেই জন্য মেসেঞ্জারেও কাউকে বলিনি। তো তাজপুরের হোটেলটার কথা আমি নামটা বলছি না, প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না। তো ঘটনাটা এরকম, আমি একটা অফিসিয়াল ট্যুরে গেছি তাজপুরে। তাজপুর সব একটু আইসোলেটেড নিরিবিলি জায়গা, আপনারা সবাই জানেন। তো আমরা পৌঁছাতে অফিসিয়াল ট্যুর, তো অফিসিয়াল ট্রিপ ছিল, ভালো রেজাল্ট হয়েছিল ব্যাংকের কোয়ার্টারলি। তো অফিসিয়াল ট্যুরে আমরা সবাই যাই। তো সবাই বললো 1 নাইট পার্টি করনা হয়, মস্তি করনা হয়, কাহা জানা হয়। তো আমি বললাম চলো ঠিক আছে, মন্দারমণি দীঘা ভিড় হয়, তাজপুরটা যাই, তাজপুরটা ফাঁকা ফাঁকা থাকে, তাজপুর ভালো ঘোরার জন্য, আর হোটেলগুলো ছোটো ছোটো সিমছাম হোটেল, ভালো লাগবে। তো ঠিক আছে, আমরা একটা তাজপুরের হোটেল করে দিল ব্যাংক, আমরা সেই হোটেলে উঠলাম। পৌঁছাতে আমার একটা দেরি হয়ে যায়, প্রায় সন্ধে হয়। তো সন্ধ্যের সময় আমরা বিচে গেলাম। আর তাজপুরের বিচ যেটা মানে এখনকার বিচ নয়, এখনটা তো ওই রিসেন্টলি যে ঝড় আসলো সেই ঝড়ের তাজপুরের যেগুলো অনেকটা জায়গা ভেঙে যায়। আমি এই লাস্ট এই 15-20 দিন আগেই তো গিয়েছিলাম তাজপুরে। তো দেখলাম যে সেই মানে দোকান যেগুলো ছিল, দোকানগুলোর কথা মনে আছে কিনা জানি না সবার। তাজপুরের বিচে অনেকগুলো দোকান থাকে, সেখানে বসে খাওয়া যায়, এবং মানে ডিনার অনেকগুলো খাবার টাবার পাওয়া যায় ওখানে বসে, একদম বিচের থেকে বসে সব দেখা যায়। আর ওই সবচেয়ে ভালো ছিল ওখানে খাবার, মানে মাছ মুরগি একদম রেডি থাকে, ওরা ওজন করে নেয়, আমরা অর্ডার দিলে খাবার 1 ঘন্টা হলো, হচ্ছে ভালো। তো আমরা বসে এরকম খাবারের অর্ডার দিয়েছি, খাবার হবে 1 ঘন্টাখানে ক্লাবে বলছে, আমরা বসে গল্প করছি, ঠিক সন্ধ্যা হয় ওই সময়। ওই দিন মানে অফিসিয়াল আওয়ার ছিল, তো ওয়ার্কিংটা ছিল, তো খুব একটা ভিড় ছিল না, মানে সেই সময়টাতে খুব একটা ভিড় ছিল না আর কি। মানে জেনারেলি স্যাটারডে সানডে যেরকম যতটা ভিড় হয়, ওই দিন ওটার ভিড় ছিল না, ওয়ার্কিং ডেজ ছিল। হঠাৎ আমাদের মধ্যে বিহার ইউপির ছেলেরা প্রচুর ছিল আর কি, বিহার ইউপির ছেলেরা, আমরা 6 জনের টিম ছিলাম। তো সবগুলোই ছিল বিহার ইউপির ছেলেরা, আমি ছিলাম শুধু লোকাল এখানকার, যারা জায়গাটা জানি, স্যার যাওয়ার জন্য বললো, তো আমি গেছি। তো ওরা হঠাৎ বললো কি, যা হয় আর কি, সব তো পার্টি হচ্ছে, ড্রিঙ্কস করছে সবাই, তো একটু চলো একটু ঘুমকে দেখকে আতা হয়। তো আমি বসে আছি একটা ওই তাজপুরের বিছানার সময় দেখা যায় বড় বড় গাছের ডাল পড়ে থাকে, তো সেই ডালের একটা বিশাল বড় ডাল পড়ে আছে, তার মধ্যে আমরা বসে আছি 2-3 জন। তো হঠাৎ ওরা বলছে কি, हम लोग थोड़ा घूम के आते हैं। তো আমাকে বললো, তো আমরা कहाँ घूमने जाओगे? बोले थोड़ा आगे से घूम के आते हैं। তো বলতে ওই তো সামনে 2-3 মানে আমি বাংলায় বলছি, সরি, সামনে 2-3টে মেয়ে দেখা যাচ্ছে অতটা দূরে,
ওইখান পর্যন্ত যাব, আমরা আবার জলটা আসবে, আমরা দৌড়ে চলে আসবো, আমরা দেখে চলে আসবো। তোমরা দেখো তার থেকে বেশি দূরে যেও না, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে, ভালো করে বুঝতে পারবো না আমরা। তো ওরা গেছে, আমি এখানে একা বসে আছি, ওরা সবাই গেছে। আমি দেখতে পাচ্ছি ওরা যতটা মানে দৌড়ে, ওরা মানে ওয়ান ফর্ম অফ কী বলে একটা মানে দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি, কে দৌড়ে যেতে পারে। আমি দেখলাম ওরা যেই মেয়ে দুটোর কথা বললো এখানে দাঁড়িয়ে আছে, সেখান পর্যন্ত না গিয়ে তার আগে থেকে চলে এলো। তো আমি বললাম যে ঘুরে এসে আসার পর আমি বললাম কেলো, তোরা বললি যে ওই মেয়েটা পর্যন্ত যাবি, ওখানে যে যাবে ফার্স্ট এবং ঘুরে আসবে, তার আগে পৌঁছাবে সে হবে সেকেন্ড, কী হলো তোর মাঝখান থেকে দৌড়ে ঘুরে চলে এলি? বলে ধুর, এখানে গিয়ে তো দেখি কোনো মেয়ে নেই রে, আমরা কাছাকাছি এগিয়েছি, গিয়ে দেখি কিছু নেই, আমরা তো খালি চলে এলাম আবার। আমি বললাম বলিস কি, আমি স্পষ্ট দেখেছি ওরা যেখান থেকে ঘুরে এসছে, মানে যে জায়গা থেকে ঘুরে এসছে সেখানে ওই দুটো মেয়ে দাঁড়িয়েছিল, ওরা যেখানে বলছিল ওইখানে পয়েন্ট, ওই পয়েন্ট থেকে ওরা ঘুরবে, ওরা মাঝখান থেকে ঘুরে এসছে বলছে ওখানে কিছু দেখতে পাইনি, চারজনে সেম কথা বলছে। আমি বললাম সে কিরে ভাই, আমি আর কিছু ওদের বলিনি। একটু পর ওরা আবার ডিসিশন করেছে, এবার সবাই খেয়ে দিয়ে অবস্থা খারাপ, আবার হঠাৎ বলছে এই তো দেখা যাচ্ছে, এবার চল, এবার কিন্তু ওই পয়েন্ট পর্যন্ত আবার যাবো। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ মেয়ে দুটো আছে। এবার না আমি যে গাছের গোড়ার মধ্যে যে গাছের ডালে বসেছিলাম, সেখানে মরা গাছের ডালটাতে এটা তো উঠলাম। আমি ভালো করে তাকিয়ে দেখলাম না, এবার তো ঠিকই আছে, এবার ওরা দৌড়ে যাচ্ছে, এবার ঠিক সেম, ওরাও ঠিক কাছাকাছি না গিয়ে অর্ধেক থেকে আবার হাঁটতে হাঁটতে চলে আসছে, বলছে নেই নেই ইস বার ভি কুছ নেই মিলা। আর ওরা যখন বলছে না ইস বার ভি কুছ নেই মিলা, আমি দেখতে পাচ্ছি যে দুটো মানে মেয়ে ওইখানে দাঁড়িয়েছিল, সেই সেম দুটো মেয়ে আমি যেখানে দাঁড়িয়েছি তার পেছনে দাঁড়ানো। এবার আমি আর চোখে দেখলাম আরে এই দুটো ওইখানে ছিল, ওরা ওইখান থেকে ঘুরে এলো, আমি তখনও দেখলাম ওরা ছিল, এই কয়েক সেকেন্ডের মধ্যে ওরা এখানে কী করে চলে এলো। তো আমিও, সবাই তো একটা পার্টির মুডে আছে, আমি অতটা মাথা ঘামালাম না, আদা ছাড়ো। আমি তাড়াতাড়ি বললাম চলো আমরা ওই যা অর্ডার দিয়েছি তা খেয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই, মানে আমরা টিফিনের যা অর্ডার দিয়েছিলাম সে খেয়ে দিয়ে আমরা রুমে বসেছি। রুমে বসে আমরা আবার খুব গল্প শুরু করেছি, খুব গল্প সল্প হচ্ছে, আমরা দুটো রুম নিয়েছিলাম, রুমে বসে বেশ গল্প হচ্ছে। তো গল্প হচ্ছে, 8টা বাজি হচ্ছে, রাত অনেকটাই হয়ে গেছে, রাতের খাবার দিয়ে গেছে, রাতের খাবার দিয়ে ওরা বেশ গল্পগুজব হচ্ছে। তো গল্প হওয়ার পর হঠাৎ, আর আমাদের যে রুমটা ছিল, রুমটা মানে হোটেলটা ছিল লম্বা করিডোরের মতো, আমাদের একটা কর্নার দিয়েছিল, আর রুম ছিল না বলে আরেকটা কর্নারে ওদের একটা রুম দিয়েছিল। আর আমার রুমটাতে, কাছের রুমটাতে একটা জানলায় পর্দা ছিল না, মানে রুমটাতে পর্দা ছিল না। তো আমরা এরকম বসে গল্প করছি, আড্ডা মারছি, রাত 12টা 12:30 হবে, পার্টি হচ্ছে, গল্প খাওয়া ডিনার দিয়ে গেছে, আমরা কেউ খাচ্ছি না, গল্প করছি। হঠাৎ আমাদের মধ্যে থেকে একজনের চোখ পড়লো ওই যেখানে পর্দা নেই যে জানলাটা, বলছে জয় ভাইয়া कोई ना उस खिड़की के सामने चल रहा है, मतलब হাঁটাহাঁটি করছে। তো আমি বললাম দূর, ওই এত রাত 12:30 একটার সময় ওই সাইডে কেউ হাঁটবে কী করে রে, ওটা তো একদম ওইদিকে তো জঙ্গল, হাঁটবে কেন? বলে না 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 বাউন্ডারিকে সামনে সে কই হাঁটে। তাই বললাম হোটেলের সিকিউরিটি গার্ড ফার্ড হবে নাকি, তো হাঁটতেও পারে। তা আমরা অতটা ভ্যালু দেইনি। এবার আমারও একটু ভয় ভয় তো লাগছিল, বাট হঠাৎ আমারও একবার চোখ গেল, দেখলাম যে কেউ যেন হাঁটছে, মানে সত্যি কেউ যেন একটু হাঁটাহাঁটি করছে, মানে একটা কাচের মধ্যে এটা স্পষ্ট দেখা যাচ্ছে কেউ যেন হাঁটছে। আমি এবার কী করলাম যে एक काम करो, जो हमारा जो ये बेड कवर है ना, इसको खिड़की ऊपर लगा दो, तो हम लोग का डिस्टर्ब हो रहा है, कोई लग रहा है कि चल रहा है, सिक्योरिटी गार्ड भी हो सकता है, तो इसको लगा दो, बेटर रहेगा, तो डिस्टर्ब नहीं होगा। सब बोले हाँ वही अच्छा है, उसको लगा दो। তো আমরা পর্দা তো ছিল না, কিন্তু পর্দার তো ওই প্যাডেকগুলো গাঁথা ছিল, তার মধ্যে ওই বেড কাভারটা ঝুলিয়ে দিলাম যাতে কাচের জানলা দিয়ে কিছু দেখা না যায়। এবার আমরা আবার সেই গল্প করেই যাচ্ছি। আর আমাদের 6 জনের মধ্যে 2 জন আলাদা রুমে ঘুমিয়েছে, কারণ ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওরা জাগতে পারে না, ওরা ঘুমিয়ে পড়ছে, আর আমরা পার্টি করে যাচ্ছি, আড্ডা মেরেই যাচ্ছি। এরপর হঠাৎ কী হলো, আমরা শুনতে পাচ্ছি যে আমাদের দরজায় ওই যারা 2 জন ঘুমিয়েছিল না, তার মধ্যে থেকে একজনের নাম ছিল নবীন আমাদেরকে ডাকছে, মানে দরজায় নক করে না, এটা
মানে মানে ডাকের একটা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে নবীন আমাদেরকে ডাকছে। তো আমি বললাম এই नवीन का साउंड नहीं आ रहा है? बोला हाँ हाँ नवीन ने तो बोला, लगता है नवीन ने तो बोला रहा है। তো আমরা কিন্তু নবীনকে বলেছিলাম যে রাতের বেলা কোনো সময় দরজা খুলবি না, মানে অচেনা জায়গা তো, রাতে তোরাও হিন্দি স্পিকিং আরও মুশকিল হয়ে যাবে, রাতে কোনো দরজা খুলবি না, যদি কোনো প্রবলেম হয় মোবাইলে কথা বলে নিবি, দরজা খুলবি না। তো অনেক সময় এরকম করে হালকা একবার মানে দরজার নক করার শব্দ পেলাম, তো আমরা একজন বললাম খুলো খুলো, নবীন কিসে কাম সে আয়া হোগা, চলো খুললো उसको। তো খুলছে, খুলে দেখে না জয় ভাইয়া কই নবীন কই নেই। বলো নবীন নেই, আমরা তো সবই শুনতে পারলাম নবীনের গলা। যাকে আমরা আবার শুয়ে রয়েছি, মানে গল্প করছি গল্প করতে করতে হঠাৎ দেখছি আমরা দরজা যখন খুলেছি না, দরজা খুলে যখন আবার দরজা বন্ধ করে আবার ওই বিছানায় উঠে বসবো, সেই সময় দেখেছিলাম যে পর্দার যেটা টাঙিয়েছিলাম সেই পর্দাটা আবার পড়ে আছে, মানে নিচে পড়ে গেল, পড়ে আছে, মানে পড়ে যেতে আমরা দেখিনি, কিন্তু দেখছি পর্দাটা নিচে পড়ে গেছে। তাহলে এত টাইট করে বাঁধলাম, পেরেকটাও তো চাই পড়ে গেল কী করে। যাই হোক, পড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা আবার ওটাকে তুলে লাগিয়ে দিলাম। তো এইবার খানিকক্ষণ পর আবার সেম নবীনের শব্দটা আসছে, সেই নবীন আবার যেমন ডাকছে। এবার আমরা ভাবলাম নবীন কী যেন বারবার আসছে, তো দেখতে এবার মনে সাহস করে আমরা আবার দরজাটা খুলে দেখছি আবার সেই নবীন নেই। এবার বললাম चलो नवीन के रूम से देख के आते हैं नवीन बार बार क्यों बुला रहे हैं हम लोग को, और फिर नवीन गायब क्यों हो जाता है, दरजा खुलने से मिलता है क्यों नहीं। और এবার আমরা দরজা খুলে এবার নবীনের যে রুমটা ছিল সেই রুমে আমরা গেছি, গিয়ে দরজা ঠক 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 দরজা খুলছি। ওরা দেখি দরজা খোলার আগে 50 বার থেকে আমাদের বলছে জয় হ্যাঁ ক্যা, মানে এতটাই ঘাবড়ে আছে খালি জয় ভাইয়া তো বলে হ্যাঁ দরজা খুলো ক্যা হো গিয়া। ওরা দরজা খুলে মানে ঘামছে রীতিমতো, বলে কেন কী হলো তোরা এরকম ঘামছিস কেন। बोले दादा हम लोग जब खाना हो गया हमने बोला इतना खाना अच्छा नहीं था, बल्कि हमने थोड़ा खाना खा के मैंने दरबार इसके सामने रख दिया, ये क्या है हमारा घर के सामने ही, মানে খাওয়াটা রেখে দিয়েছে, অর্ধেকটা খেয়ে ভালো লাগেনি বলে রেখে দিয়েছে। তার একটু পরেই শুনতে পাচ্ছে যে আমাদের কেউ না কেউ ওদের দরজা ডাকছে, মানে কেউ আমার নাম ধরে কেউ না, আর যতবারই ওর দরজা খুলে কাউকে দেখতে পাচ্ছে না, মানে আমরা যে জিনিসটা ফিল করছি ওরা ওইখানে ফিল করছে, আমাদের নাম ধরে কেউ ডাকছে। আর ওরা এতটাই ঘাবড়ে গেছে যে ওরা আর কিছু মানে ইয়েই করতে পারছে না, মানে কী করবে বুঝে উঠতে পারছে না। আর মোবাইলেরও বলছে ওরা নেটওয়ার্ক নেই, ওদের মোবাইলেরও নেটওয়ার্ক নেই যে আমাদের ফোন করবে। এবার কী করবে বুঝে আমরা বারণ করেছি দরজা না খুলতে, দরজা খুলছে না। তার থেকে বড় ইন্টারেস্টিং হলো দুবার যখন ওরা দরজা খুলে যখন বাইরে তাকিয়ে দেখছে কিচ্ছু নেই, ওরা যখন বললো যে যখন দরজা খুলেই ফেলেছি যে নোংরা খাবারের যে এঁটোগুলো আছে দরজার বাইরে রেখে দিয়েছে। 2 মিনিট পর যখন আবার যেই দরজা টক 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 নক করছে যে আমাদের গলায় একজন ডাকছে, তখন দরজা খুলেছে দেখে কেউ নেই, কিন্তু যে খাবারের যে মানে এঁটোগুলো ছিল না, মানে মাংসের অর্ধেকটা খাওয়া, মাছ ফেলে দেওয়া, এরকম কিচ্ছু নেই, মানে দুটো থালা পুরো পরিষ্কার, এঁটোর কিচ্ছু এঁটো নেই। ওরা এইসব দেখে মানে পুরো ঘাবড়ে গেছে, ওরা বুঝে গেছে যে এখানে কিছু একটা ভীষণ প্রচণ্ড প্রবলেম হচ্ছে, হোটেলে থাকা যাবে না। কিন্তু ওরা বেরিয়ে যে আমাদের রুমে যাবে সেই মানে সাহসও হারিয়ে ফেলেছে, কারণ আমরা বারণ করেছি। ওরা অনেক সময় থেকে এরকম করছে, বলছে আমরা তো ঘুমোতেই পাচ্ছি না, আমরা যখনই বিছানায় যাচ্ছি হয় মানে আমার গলা শুনতে পাচ্ছে, নাহলে আমাদের যে আরও 3 জন কলিগ ছিল তাদের গলায় কেউ যেন ডাকছে এবং দরজা টকটক করছে, এতভাবেই ইয়ে করছে। আর বিশেষ করে ওই খাবারের ব্যাপারটা, মানে যে এঁটোগুলো রেখেছিল, মানে এঁটোগুলো রেখে দরজা বন্ধ করে এসছে, পরের বার দরজা খুলে দেখে কিচ্ছু এঁটো নেই, সবাই পরিষ্কার হয়ে গেছে, মিনিট 2-1 হয়নি। বলো কোথায় গেলো আমরা, মানে যদি কেউ মানে কুকুর টুকুরও যদি খায়, ধরে নিলাম মিনিটের মধ্যে বিড়ালও খেতে পারে, বলছে তাহলে কিছু তো পড়ে থাকবে। একদম পরিষ্কার থালা, কিচ্ছু নেই, ধুয়ে রেখে দিয়েছে মতো অবস্থা। তখন ওরা মানে মারোয়ারি ছেলে, মানে হরিয়ানি ছেলে ছিল, ওরা এইসব বিশ্বাস করে, ওরা বলছে জয় ভাইয়া আজ রাত हम लोगों को एक साथ ही एक रूम में रहना है, कुछ भी अच्छा नहीं हो रहा है। আমি বললাম হ্যাঁ রে ভাই, আমাদের রুমে তো এরকম হচ্ছিল, তোদের নাম ধরে কেউ ডাকছে, আমরা খুলছি কেউ নেই, আমাদের
কাচের জানলা দিয়ে আমরা দেখতে পাচ্ছি কেউ যেন একটা হাঁটাহাঁটি করছে কেউ। আমরা ভাবলাম বোধহয় দারোয়ান। আমি আবার রাতে সাহস করে আমি তো ভাবলাম চলো আজকে তো একটা মানে হইল্লোল করতেই হবে। আমি আর একটা ছেলে গেলাম রিসেপশনে, গিয়ে দেখি তো দারোয়ান কোথায়। গিয়ে দেখছি দারোয়ান সোফার মধ্যে লম্বা হয়ে ঘুমোচ্ছে। তো বুঝলাম যে ওই যে হাঁটাহাঁটি করছে সে দারোয়ান তো নয়, সে মানে দারোয়ান তো ঘুমাচ্ছে লম্বা হয়ে সোফার মধ্যে। যাই হোক, ওই দিন আমরা সবাই একটা রুমে প্রায় জেগেই কাটালাম। জেগে কাটিয়ে ওই দিন হয়ে গেল। সকালবেলা উঠেই আমি জিজ্ঞেস করলাম ওই দারোয়ানকে, এই ভাই তোমরা রাত্রে পাহারা দেবে? বলে স্যার এখানে পাহারা দেওয়ার কী আছে, বাউন্ডারি ওয়ালে ঘেরা, আমরা স্যার 12টা নাগাদ ঘুমিয়ে পড়ি, আর আমরা কোনো পাহারা দিই না। এই ভাই কথাটা শুনে, কথাটা বলেছিল বাংলায়, ওরা কেউ বুঝেনি, আমি বুঝেছি। আমি আর কিছু বললাম না। আমাদের ওখানে 2 নাইট স্টে করার কথা ছিল। আমি বললাম দেখো আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের অফিস থেকে ফোন এসছে, আমরা এখনই আজকেই ফিরে যেতে হবে কলকাতা, আমরা চলে যাচ্ছি। তো আমরা হোটেল ছেড়ে, তাজপুর ছেড়ে আমরা তখন দীঘাতে চলে আসি, ও একটা অন্য হোটেলে। তো সেই একটা ঘটনা ছিল যা মানে বেশ এটা ভয়ঙ্কর ছিল। আদৌ কি ছিল, কিন্তু হোটেলে তো অনেক কিছু নেগেটিভ স্পিরিট ছিল। এখানেও প্লিজ কেউ হোটেলের নামটা জিজ্ঞেস করবে না। তাজপুরে খুব একটা বড় হোটেল কিছু নেই, একটাই বিশাল বড় হোটেল আছে, সেই হোটেল নেই, আমি আগে বলে দিচ্ছি। একটাই বিশাল বড় হোটেল আছে তাজপুর ঢোকার মুখেই, যে বিশাল বড় হোটেলটা সেটা নয় এটা, কিন্তু বেশ বড়ই হোটেলটা, যে হোটেলটাতে আমরা ছিলাম। আমি হোটেলের নামটা বলছি না প্লিজ। তো যাই হোক, এই একটা ঘটনা হলো যেটা আমার সঙ্গে ঘটে যাওয়া। তারপর আরেকটা ঘটনা বলছি এবার। সেটা হলো আমার মা এবং ঠাকুমা, আমার ঠাকুমা আমাকে শোনা গল্প। ঘটনাটা সেটা হলো সে আবার সেই দেশবাড়ির পুরনো গল্প, মানে আমার বাংলাদেশ, মানে আমার মা ঠাকুমার সেই বাংলাদেশের জমিদারি আমলের গল্প। সেটা একবার বলেছিলাম আগেরবার। তো এটা একটা, আমার মা তখন ভীষণই ছোট, আমার মা তখন ক বছর হবে বলেছিল ঘটনাটা আমার দিদিমা। তো আমার মা তখন ভীষণই ছোট, 6 বছর বা 7 বছর এরকমই হবে আমার মা ঠাকুমা যখন দিদিমা বলেছিল। তো ঘটনাটা এরকম, দেশবাড়িতে বিশাল বিশাল পুকুর হয়, মানে বিশাল বড় বড় পুকুর হয়। তো পুকুরে 4-5টে ঘাট বাঁধানো থাকে। তো আমার দিদিমার ওই ডাল দিয়ে এক ধরনের পকোড়া মতো তৈরি হতো। তো সেটা খুব দিদিমা ভালো বানাতো, এবং আমার দাদুর ডিমান্ড থাকতো প্রতিদিনই মোটামুটি একদিন পর পর সেটা বানাতে হয়। তো সবাই নিজের হাতে করতে হবে বলে ওই ডালটাকে মাসকালের ডাল ধুতে অনেকটা জল লাগতো। তো সেখানে তো পুকুরের ব্যাপার। তো আমার ঠাকুমা তখন দিদিমা বাড়ির বউ, এবার ওই ঘাটটা বাকি সবাই ইউজ করে, মানে ওই ঘাটের জলটা সবাই চান করে, কাপড় সব কিছু করে ওই ঘাটটাতে। তো আমার দিদিমা যখন মানুষ বেশি হয়ে যেতেন, সেই 10 মানে লোকালে তখন যেতেন না। আমার দিদিমা ভাবলেন যে ভোরের দিকেই যান ওই কাজগুলো করার জন্য, অন্ধকার অবস্থায়। তো আমার মাকে সঙ্গে নিয়ে যেতেন, একটা হারিকেন নিয়ে মাকে সঙ্গে নিয়ে যেত। তো সেই দিনও এরকম ভোরবেলা 3:30-4টের সময় আমার মাকে সঙ্গে নিয়ে ডাল ধুতে ওই পুকুরে গেছে আমার দিদিমা। ঘটনাটা আমার দিদিমার মুখে শোনা। তো গেছে, তো সিঁড়ি অনেকগুলো ছিল, 50-30-40টা সিঁড়ি। আর যখন ছিল ঠান্ডার দিন, তো জল অনেকটা তলায়, তো অনেকটা তলায়, মানে ঠান্ডা আসবে আর কি, নভেম্বর এরকম আর কি। জল শুকিয়ে গেছে অনেকটা তলায়। তো দিদিমা একদম তলায় নেমে ডাল ধুচ্ছে, বড় একটা বাসনের মধ্যে করে ডাল ধুচ্ছে। তো ডাল যখন ধুচ্ছে, আমার মাকে উপরে রেখে গেছে। মাকে এত জলের তলায় নামবে, মা 8 বা 9 বছর, তো নামতে মাকে বলেছে তুই উপরে থাক মা, আমি নিচে যাই ডালটা ধুয়ে আসি, তুই হাঁড়িখানটা ধরে রাখ। তো মা হাঁড়িখানটা ধরে আছে। তখন মা আমার দিদিমাকে বলছে, মানে দেখো মা, এই তুমি তো ডাল ধুচ্ছ, ওই দিকে একটা ঘাটের ওপারে কে যেন একটা চান করছে। তো আমার দিদিমা বলছে, যা এই ভোরবেলা 4টের সময় আবার কে চান করবে, তুই দাঁড়িয়ে থাক, তুই বেশি কথা বলিস না, আমার কাজটা করতে দে, তাড়াতাড়ি অনেকটা ধুতে সময় লাগবে। তো এরকম বলতে বলতে বলছে, না গো দেখো, ওই যে লোকটা, মানে টোটাল 4টে ঘাট ছিল, মানে ওই পুকুরটার মধ্যে 4টে ঘাট। আমার দিদিমা একটা ঘাটে মানে ডালটা ধুচ্ছে, আর 3 দিকে 3টে ঘাট। আর আমার মা বলে যাচ্ছে, এই দেখো ওই ঘাট থেকে ওই লোকটা আবার আরেকটা ঘাটে চলে গেল। তা আমার দিদিমা ভাবছে, তো
ছোটো মানুষ কি দেখছে, এমনি আবল তাবল এসব বলছে হয়তো, অত পাত্তা দিচ্ছে না, চলো ঠিক আছে এমনি বোধহয় বলছে। আর দিদিমা বলেই, আমার মা বলে যাচ্ছে, না গো না, এবার দেখো ওই লোকটা আমাদের দিকে এগিয়ে আসছে। এবার আমার দিদিমা খানিকটা অন্যমনস্ক, মানে বা কী বলছে বারবার। এবার দিদিমা ডাল ধোয়া বাদ দিয়ে এবার একটু উপর দিকে তাকিয়েছে, মানে ঘাটের ওই ঘাটটা, যে ঘাটের কথা বলছিল বাদিকের ঘাটটা, যেখানে একটা লোক চান করছে, ওটাতে তাকালো। দিদিমা তাকিয়ে দেখছে, হ্যাঁ একটা লোক তো চান করছে সত্যি। দিদিমা ওইদিকে পাশ ফিরে তাকাতে তাকাতে দেখছে যে লোকটা ওই বাঘাটের দিকে, মানে ঘাটের বা দিকের ঘাটে চান করছিল, সেম লোকটা আবার ডান দিকের ঘাটেও চান করছে। এবার দিদিমা বয়স্ক লোক, বুঝে গেছে যে এটা কে চান করছে। দিদিমা আর কিচ্ছু বলেনি, দিদিমা আমার মার দিকে তাকিয়েছে এবার। আর মা খালি, মা তো খুব ছোট, 7-8 বছর, মা ফুর্তি পেয়েছে, দেখো ওই দেখো এই ঘাট থেকে ওই ঘাটে যাচ্ছে, এবার আমাদের দিকে এগোচ্ছে। এবার আমার দিদিমা এবার যখন মার দিকে তাকিয়েছে, দিদিমা বলছে আমার চোখ মানে ছানা বড়া হয়ে গেছে। আমি তোর মার দিকে তাকিয়ে বলে, কী হলো? বলে, যে লোকটা ওই ঘাটের দিকে চান করছিল, সেই লোকটা তোর মার পেছন দিকে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি। মানে আমার মা যেখানে দাঁড়িয়ে আছে হারিকেনটা নিয়ে, ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। এবার আমার দিদিমার খুব উপস্থিত বুদ্ধি ছিল। এবার দিদিমা যদি মাকে বলতো যে তুই দৌড়ে নিচে আয়, তুই পেছন দিকে তাকাস না, তুই, মানে মাকে যদি কিছু ঘাবড়ে দিত, মা তো বলেই যাচ্ছে, বলতো মা বলছে, না গো লোকটা কোথায় দেখতে পাচ্ছি না গো। আমার দিদিমা মানে ডালটা নিচে ফেলে, মানে ডালটা তুলছেন, ডালটা ওই ঘাটেই রয়ে গেছে, সিঁড়িটা অনেকটা নিচে তলায়। দিদিমা প্রাণপণে সিঁড়ি দিয়ে উপরে উঠছে যাতে মাকে কোলে নিতে পারে। কারণ মা, দিদিমা কিচ্ছু বলে, দিদিমা বলছে মাকে যে তুই ওইখানে চুপ করে দাঁড়িয়ে থাক, তুই নড়াচড়া করিস না, তুই। আর মার খালি ওই কিউরিয়াসিটি, কোথায় গেল গো, ওই তো চান করছিল লোকটা তো নেই, দেখতে পাচ্ছি না এখন, আর এই মাত্র দেখলাম ওই দিকে, এই মাত্র। আর লোক, আমার দিদিমা স্পষ্ট দেখতে পাচ্ছে যে লোকটা আমার মার পেছনেই দাঁড়িয়ে আছে। আমার দিদিমা অসম্ভব সাহসী, জানে এটা একটা নেগেটিভ স্পিরিট বা যাই কিছু একটা হবে। দিদিমা বলেছিল ওটা ওইখানে আসামের বলা হতো ওটাকে ব্রহ্মদত্তী, ওটা ব্রহ্মদত্তী ছিল। ওটা বিশাল কায় চেহারা হয় বলে, মানে যেটা মানে যে ছবিটা দেখতে পাওয়া যেত সেই সময়টা বলতো ওটা বিশালকার একটা চেহারা, বিশাল, মানে নর্মাল মানুষ থেকে বিশাল বড় হতো, ওটাকে বলতো ব্রহ্মদত্তী বলতো। তো বলছে যে তোর মার পেছনেই কিন্তু ছিল ব্রহ্মদত্তী। আমি তো তোর মাকে যদি বলি যে তুই ঘুরে তাকাস না, কারণ এবার কোনো সময় যদি বিপদের মধ্যে বা কোনো কাউকে যদি করে কিছু পড়ে যাবে, তাকে যদি বলে তুমি ঘুরে তাকিও না, তুমি, তাহলে কিন্তু সে ইচ্ছে করে ঘুরে থাকবে। তো মা যদি ভয় পায়, মাকে বলছে তুই কিচ্ছু করিস না মা, তুই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি আসছি। মা, আমার দিদিমা প্রাণপণে দৌড়ে আমার, আর ও দিদিমা মাকে বলেছিল তুই হারিকেনটা ছাড়বি না, মানে হারিকেনটার মধ্যে আগুন আছে তো। এটা বলা হয় যে নেগেটিভ স্পিরিট আগুন থাকলে, মানে মানে আগুন ইলেকট্রিক্যাল নয়, ন্যাচারাল আগুন যেটা বলি আমরা, সেটা যদি থাকে তাহলে ধরে না, এটা বলা হয়। এবার সত্যি মিথ্যা এগুলোর তো কোনো মানে সায়েন্টিফিক রিজন নেই বা এটা কোনো কেউ অথেন্টিসিটিও নেই, কিন্তু এটা বলা হয় যে যদি আগুন যদি সঙ্গে থাকে, যতই নেগেটিভ স্পিরিট থাকুক, সেই নেগেটিভ স্পিরিটটা শরীরে প্রবেশ করতে পারে না বা তাকে কোনো ক্ষতি করতে পারে না, এটা বলা হয় যদি আগুন যদি থাকে। তো আমার মাকে শুধু বলেছিল যে তুই হারিকেনটা ধরে রাখ মা, আমি আসছি, আর ধুতে হবে না ডাল, আমি বাকিটা পরে ধুয়ে নেবো। আর মা তো ফুর্তি, বাচ্চাটাকে, ওই লোকটাকে দেখতে পাচ্ছে না। মা বলছে কি হলো, তুমি ডাল নিয়ে না দিয়ে পরে ধুবো, তুই চল। আমার দিদিমা দৌড়ে এসে ওর মাকে কুলে তুলে মানে রুমের ভিতর দিয়ে চলে যায়। মানে দেশবাড়ির যে আমার যে অনেকটা দূর, তো পুকুর থেকে মানে বাড়ি, ছোটোখাটো জমিদার বাড়ি যদি হয়, মানে বাড়িটা অনেকটাই দূর। তো বলছে ঠাকুমা বলছে আমি দৌড়াতে তোর মাকে নিয়ে বাড়িতে ঢোকার পরে দাদু দাদু গ্রামের মানুষ তো সব তাড়াতাড়ি উঠে পড়ে, দাদু উঠে পড়েছে 5টা নাগাদ, ভোর হয় সে সময় 4:30 নাগাদ। দাদু মানে বুঝে গেছে কিছু গড়বড় আছে, তাই খুব বকাঝকা করে আমার দিদিমাকে। তো সেই একটা ঘটনা, দিদিমা বলেছিল যে ওইটা যে তোর মাস পেছনে যেটা ছিল বা যেটা ছিল সেটা ব্রহ্মদত্তী। এবার আদৌ ব্রহ্মদত্তী কি না সেটাকেও জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না, কিন্তু আমার ঠাকুমা বলেছিল, আমার দিদিমা বলেছিল ওটা ব্রহ্মদত্তী জেনারেলি ক্ষতি করে না। সবাই বলতো, মানে আমার দিদিমার বক্তব্য অনুযায়ী ওরা ক্ষতি করে না, শুধু ওরা বিভিন্ন সময় ঘুরে বেড়ায়, কোনো সময় মানুষের সামনে পড়ে যায় দেখে আমরা ভয় পাই, কিন্তু জেনারেলি ওটা ক্ষতি করে না, আমার দিদিমা যেটা বলেছিল।
যাকে এই একটা ঘটনা ছিল যে আমার দিদিমার মুখে শোনা অনেক গল্প আছে, সেটা বললে হয়তো একটা মানে 2টো এপিসোড হয়ে যাবে, এরকম অনেক গল্প আছে। আমি খুব গল্প শুনতে ভালোবাসতাম, তো আমি শুনেছি, আমার খুব ভালো লাগতো সেই দিদিমার মুখে শোনা গল্পগুলো। তো যাই হোক, এই একটা ঘটনা ছিল যে আমার মানে ওই আমি নিজেও যখন ইমাজিন করি যে আমার মানে মানে আমার দিদিমা দেখছিল যে আমার মার পেছনে যে যে লোকটা, আমার মা বারবার বলছিল ওই ঘাটে চান করছে, ওই ঘাটে চান করছে, আমার হঠাৎ মার পেছনে এবং দিদিমা পেছন থেকে দেখতে পাচ্ছিল, তো সেটা সত্যিই খুব ভয়ঙ্কর ছিল। ওটা মানে স্বাভাবিক, ওটা মানে ভয় লাগানোটা খুব ন্যাচারাল ছিল। যাকে এইবার একটা ঘটনা বলি, যেটা আমি শুনেছি, মানে আমাকে বলেছে, যার সঙ্গে ঘটেছে, আমার এক বোন, সে বলেছে, সেটা আমি বলছি আপনাদের। কটা বাজলো? 5টা 3। আচ্ছা, তো এই ঘটনাটা হলো, আমার বোন একটা জায়গায় চাকরি করতো, সেই জায়গায় ওরা দুজনে মিলে একটা বাড়ি ভাড়া নিয়েছে, ভাড়া বাড়ি। তো বাড়ির ডেসক্রিপশনটা এরকম, 3তলা বাড়ি, আর বাড়ির টপ ফ্লোরে মানে ছাদ এবং 2টো রুম ছিল। বাড়ির টপ ফ্লোরে 2টো রুম ছিল এবং ছাদ ছিল, এবং সেই টপ ফ্লোরটাই মালিক ভাড়া দিয়েছিল 2টো রুম একসঙ্গে। তো ওরা 2 বান্ধবী একসঙ্গে ভাড়া নিচে থাকছে। তো একদিন ছুটির দিনে 3 নম্বর একটা অফিস কলিগ ওদের সঙ্গে বলছে, আজকে তোদের সঙ্গে থাকবো, একটু গল্প করবো, আড্ডা ফাড্ডা মারবো, তোদের সঙ্গে থাকবো। বলো হ্যাঁ ঠিক আছে, আয় আয়, আমরা তো দুজনে কেউ নেই। তো ওরা গেছে ওই বাড়িতে থাকতে। তো রাত্রে এরকম পার্টি হচ্ছে, হাসাহাসি হচ্ছে, গল্প গুজব হচ্ছে, ব্লুটুথ মিউজিক বাজে, গান পান হচ্ছে, খাওয়া দাওয়া হবে। খুব হাসাহাসি যখন হচ্ছে, হয় না গসিপিং, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা, তখন আমার বোন বলছে, ওই যে মেয়েটা, ওর মানে 2টো মেয়ে এই বাড়িতে থাকে, 3জন হলো অফিস কলিগ, যে ওই দিন রাতেই এসছে ওদের সঙ্গে একটু পার্টি করবে বলে, স্যাটারডে নাইট পার্টি করবে বলে এসছে। ওরা যখন সে গল্প করছে না, ওরা হঠাৎ ওই মেয়েটা বলছে, জানিস আমাদের ঘরে আমরা যখন হাসাহাসি করছি, একটা পুরুষ মানুষের হাসির শব্দ শুনতে পাচ্ছি। ওরা বলছে, আমরা এতদিন থেকে আছি, আমি শুনতে পাচ্ছি না, তুই হঠাৎ করে বলছে না, আমরা যখন হাসছি না, তার মাঝখানে একটা পুরুষ মানুষও হাসছে। এই কথাটা শোনার পরে ওরাও একটু ঘাবড়ে গেল। আবার গল্প হচ্ছে, ওই মেয়েটা, যে মেয়েটা বাড়ি করতে এসছে, আবারও থমকে যায়, বলছে না, আমি আবার শুনতে পাচ্ছি একটা পুরুষ মানুষ হাসছে। বলছে, এখানে পুরুষ মানুষ কোথায়? এবার ওরা দরজা খুলে ছাদে গেল। অনেক সময় কী হয়, বাড়ির মালিকরা ছাদে রাতেবেলা হাঁটাহাঁটি করে খাওয়া দাওয়ার পর একটু ওয়াক ফক হয়, তো সেখানে কেউ দেখেন না, সেখানেও কেউ নেই। কিন্তু ওই মেয়েটা বারবার বলছে যে না না না, আমরা যখনই হাসছি তার সঙ্গে একটা পুরুষ মানুষের হাসির শব্দ আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার বোন আর একটা মেয়ে যারা ওখানে থাকতো, তারা কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। তো যাই হোক, মেয়েটার তাড়াতাড়ি ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে মেয়েটা চলে যায়। কিন্তু কথাটা ওদের মানে একটু ভাবায়, যে মেয়েটা বারবারই বলছিল যে একটা পুরুষ মানুষের হাসির শব্দ শুনতে পাচ্ছি, ব্যাপারটা ওদের ঠিকঠাক ঠিক ছিল না। যাই হোক, এর মধ্যে কি হলো, একদিন একটা মেয়ে, মানে আমার যে বোন, সে বোন ওর নিজের বাড়িতে চলে যায়। ওটা তো অন্য জায়গা ছিল, ও নিজের বাড়িতে কিছুদিনের জন্য যায়। যেদিন যায়, যে মেয়েটা ছিল রাত্রেবেলা একা, ও এরকম বাইরে বসে কিছু বইটে না, বাইরে বসে কার সঙ্গে ফোনে কথা বলছিল বা ব্যালকনিতে দাঁড়িয়ে। মেয়েটা হঠাৎ লক্ষ্য করছে, বাড়ির সামনে একটা গাছ ছিল, বড় আম গাছ ছিল। ও যেমন মনে হচ্ছে হঠাৎ মানে আম গাছ থেকে কিছু একটা জিনিস, মানে পাতাগুলো যেমন সরিয়ে কেউ বা ফাঁক করে, মানে ঝড়ের মতো বেগে এলে কিছু যেন একটা ওদের রুমে ঢুকে পড়লো। ওরা খুব ঘাবড়ে গেল। ও বললো, এবং স্পষ্ট বুঝতে পারলো যে ওদের রুমের ভিতরে কিছু একটা ঢুকে পড়লো আম গাছ থেকে বেরিয়ে এসে। ও মেয়েটা খুব ঘাবড়ে গেল। ও সঙ্গে সঙ্গে আমার বোনকে ফোন করলো, বলে তুই কালকে সকালের ভিতরেই চলে আয়, আমি আর এই বাড়িতে থাকতে পারবো না।
ওই দিন মেয়েটা বললো কি একটা পুরুষ মানুষ হাসছে। এবার আমি বসে এরকম ফোন করছিলাম, হঠাৎ দেখলাম আম গাছের ভেতর থেকে মানে কিছু একটা যেন ঢুকে পড়লো আমাদের রুমের ভেতরে। আমি তো রুমে যেতে পারছি না। এবার কি হলো, যাই হোক, এবার কিছু করে তো রাত কাটাতে হবে। ও বললো ঠিক আছে, একটা কাজ কর, তুই রুমে যা, যে রুমটাতে ঢুকে পড়েছে তুই বলছিস সেটা তো সেই রুমের দরকার নেই, তুই আমার রুমটায় গিয়ে থাক, তুই আমার রুমটায় থাক, আর তুই রাত্রে ঘুমানোর দরকার নেই, তুই সারা রাত আমার সঙ্গে গল্প কর, ভিডিও কল কর, তুই ঘুমাবি না, লাইট ফাইট সব জ্বালিয়ে রাখ। ওই করে রাতটা পার করে দিল। সকালবেলা আমার বোন চলে আসলো। বোন চলে আসার পর বোন আমার খুব সাহসী ছিল। বোনের আরও একটা ঘটনা আছে, আমি দেখি যদি সময় করতে পারি তাহলে বলবো, নাহলে অন্য একদিন বলবো। তো ওরা চলে আসে। ও আসার পর ওর রুমে যায়, কিচ্ছু নেই, সব ঠিক আছে। এবার বোন এবার এবার ওই মেয়েটা যেহেতু ঘাবড়ে গেছিলো, ও এবার বাড়িতে চলে গেলো। 2 দিন পর ও বাড়িতে চলে গেলো ওই মেয়েটা। এবার বোন হয়ে গেলো একা। বোনের বই পড়ার খুব শখ ছিল। এবারে রাতে বেলা এরকম বসে বই পড়ছে, মোবাইলের পাশাপাশি বইও পড়তো। তো বই পড়ছে, হঠাৎ বই পড়তে পড়তে ও ফিল করছে যে ওর যে খাটটার মধ্যে বই বই মানে বসে পড়ছে, সে খাটটা নড়ছে, প্রচণ্ডভাবে নড়ছে। তো ভাবলো ভূমিকম্প এসছে বোধহয়। ও দৌড়ে নিচে নেমে গিয়ে মালিককে বললো, এই ভূমিকম্প হচ্ছে তো, ভূমিকম্প হচ্ছে তো, আপনারা বসে আছেন কেন? বলছে কোথায় ভূমিকম্প, ভূমিকম্প হচ্ছে না তো। তো বললো সে কি, আমি পুরো খাটটা পুরো নড়লো আমার। বললো ঠিক আছে, আমি ওদের আমার মাথাটা চক্কর টক্কর দিয়েছিল, বা আমি ওদের ভুল কিছু শুনেছি, মানে ভূমিকম্প নয়। ঠিক আছে চলো। ও এসে আবার বইটি পড়ছে, ঠিক আছে, ঘুমিয়ে পড়েছে। পরের দিন আবার এরকম বইয়ে বসে গল্প করছে, ঠিক রাত বেশি নয়, 9:30 10টা হবে। ও আবার ফিল করছে যে পুরো খাটটা আবার দুলছে, মানে খাটটা কেউ মানে এরকম করে দোলালে যেরকম হয় সেরকম দুলছে। এইবার ও কী করলো, ও এবার আর দৌড়ে নিচে গেল না, মালিকের এখানে গেল না। ও আমার বোন সাহসী ছিল, তো বুঝে গেছে যে এখানে কোনো নেগেটিভ না, কারণ অলরেডি 2-3টে ঘটনা হয়ে গেল। একটা ছেলে মাসে হাসি শব্দ, কেউ কে ঢুকতে পেলো, বুঝতে পারলো যে এখানে কোনো নেগেটিভ এনার্জি আছে। ও বললো দেখো, যাই হোক, ও আর বললো যে ঠাকুরা আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি বুঝে গেছি কেউ আছে। তো ওকে কোনো দিন এরকম চলছে, ও আর ভয় পাচ্ছে না। ও মাঝে মাঝে রাত, মানে যখন একা ছিল, মাঝে মাঝে রাতে শুনতে পেত ছাতের মধ্যে, মানে ওর যে ও 3rd ফ্লোরের মধ্যেই ছিল ছাদটা, ছাদে অনেক লোক দৌড়াচ্ছে, মানে দৌড়ালে যেরকম শব্দ হয় না, থা 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 করে কেউ দৌড়াচ্ছে, এই মাথা থেকে ওই মাথা দৌড়াচ্ছে, ছাতের এই মাথা থেকে ও মাথা দৌড়াচ্ছে। ও আর ভয়ে দরজা খুলতো না, কারণ ও দরজা খোলার মতো আর সাহস আর ছিল না ওর, মানে ওর সেই সাহস আর ছিল না যে রাতে দরজা খুলে ও দেখবে, সেই সাহস আর ছিল না। আর ওর যে মালিক, যে যে মানে বাড়িটা ভাড়া দিয়েছিল, ও সবচেয়ে ইন্টারেস্টিং কথাটা মাঝখান থেকে বলতে ভুলে গেলাম, সেটা হলো এই বাড়িটা কিন্তু খুব সস্তায় ভাড়া দিয়েছিল। এবার এইখানে একটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, আমি দেখেছি, আমি গল্প শুনেছিও, এবং আমি অনেকের গল্প শুনেছি, যদি মার্কেট প্রাইস থেকে যদি কেউ বাড়ি কমে ভাড়া দেয় বা কমে মানে বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করে, তাহলে ধরে নিতে হবে ওই বাড়িতে কিছু দোষ আছে, বা কোনো নেগেটিভ এনার্জির বাড়িতে কোনো প্রভাব আছে। এবার ফর এক্সাম্পল, কেউর বাড়ি ভাড়া যদি মার্কেটে ওই এরিয়াতে 20,000 টাকা হয়, আপনাকে যদি সে 10,000 টাকা দিচ্ছে বা 15,000 টাকা দিচ্ছে, দ্যাট মিনস বাড়িতে কিছু প্রবলেম আছে। সেটা মালিক বলবে না, কিন্তু আপনাকে ধরে নিতে হবে, নাহলে কেন সস্তায় দেবে, এত সুন্দর সব অ্যাভারেজ বাড়ির ওইখানে বাড়ি ভাড়া 10,000 টাকা, আপনাকে 5,000 টাকা দিচ্ছে। সেই ক্ষেত্রে বোনটাও সস্তায় পেয়েছিল বাড়িটা, খুব জলের দামে মানে বাড়ি ভাড়াটা পেয়েছিল। তো মালিক 2-3 দিন পরে এসেই আমার বোনকে জিজ্ঞেস করতো, ওদেরকে জিজ্ঞেস করতো, আচ্ছা তোমাদের রাতে তো কোনো অসুবিধা হয় না, তোমাদের কোনো প্রবলেম হয় না ঘুমাতে টুমাতে? আমার বোন ওই ওই মেয়েটাকে চেপে যেতে বলতো, চুপ করে থাক, কিছু বলিস না। হ্যাঁ না না, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দ্যাট মিনস মালিক জানতো এখানে কিছু একটা প্রবলেম আছে। তো যাই হোক, আমার বোন এরকম রাতে রোজই শুনতে পেত যে অনেকগুলো ছেলে, মানে মানে কোনো পুরুষ লোক খুব দৌড়াচ্ছে ছাদের এপার থেকে ওপারে, দৌড়ালে যেরকম শব্দ হয় না, ডর করে অনেক লোক দৌড়ালে সেই রকম দৌড়াচ্ছে, মাঝে মাঝেই শুনতে পেত। কিন্তু আমার বোন আর দরজা খুলতো না, কারণ মানে বোনেরও খুব এক্সপিরিয়েন্স ছিল আগে, হোস্টেলের অনেক কিছু ঘটনা ঘটেছিল, একটা গল্প যে সময় পাই বলবো। বোন বুঝে গেছিলো, কিন্তু বোন বাড়িটা ছাড়তো না দুটো কারণে। লোকেশনটা খুব ভালো ছিল, আর বাড়ি ভাড়া ড্যাম চিপ ছিল, মানে মার্কেট থেকে অর্ধেক দামে ভাড়া পাচ্ছিল।
তো মাসি এত সস্তায় ভাড়া পাচ্ছিলো বলে মাসি আর ভাড়া অন্য ঘর খুঁজছিল না আমার বোন। তো মাসি বুঝতে পারছিল যে এখানে একটা কিছু আছে, নেগেটিভ এনার্জি। তো ঠিক সেরকমই ঘুরতে ঘুরতে কয়েকদিন যায়, এবার ওই বান্ধবীটাও এসছে এবং করতে করতে, আর বান্ধবীটা ভয়ে আস্তে আস্তে এখান থেকে শিফট করার জন্য প্ল্যান করছিল, সেটা আমার বোনকে বলেনি। তো ঠিক সেরকমই আরেকটা বান্ধবী ওদের এসছে ওদের সঙ্গে থাকার জন্য। তো থাকার জন্য এসছে, ওই বান্ধবীটা রাতে ঘুমিয়েছে। ঘুমানোর পর ওই বান্ধবীটা অন্য জায়গার থেকে এসছে আর কি, মানে ওদের সঙ্গে 2-3 দিন থাকবে, ওরা কি অফিসিয়াল কাজে এসছে, সেই জন্য ও বলছে যে ঠিক আছে আমার আত্মীয় বাড়িও আছে, তো বন্ধু বান্ধবের সঙ্গে থাকি, একটু গল্প গুজব হবে, আনন্দ হবে, আমরা ওখানেই থাকি, মানে ওই বান্ধবীদের সঙ্গেই থাকবো বলে ঠিক করেছে আর কি। তো এরকম রাত্রে ঘুমিয়েছে যে নতুন বান্ধবীটা এসছে, ওই বান্ধবীটা মানে রাতের মধ্যে শব্দ পাচ্ছে যে, না সরি, রাতে ঘুমিয়েছে, পরের দিন সকালে উঠেই দেখি ওই বান্ধবী কাপড় টাপড় গুছিয়ে রেডি চলে যাবে। তো আমার বোন বলছে কী রে, তুই বলে 2-3 দিন থাকবি, তুই কাপড় টাপড় গুটিয়ে, বলছে না 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 না, তোদের এখানে থাকা যাবে না, আমি চলে যাচ্ছি আমার আত্মীয়র বাড়ি। ও বাবা, ভীষণ ভয়ঙ্কর, আমি থাকতে পারবো না। বলো কী হলো? বলে আমি তোকে বলছি শুন, আমি আর তোর এখানে তোদের এই রুমে থাকতে পারবো না। কেন? বলে কাল রাতে আমি ঘুমিয়েছি, চোখ খুলে দেখছি একটা অপূর্ব সুন্দর ছেলে আমার রুমে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি হাত পা কিচ্ছু নাড়াতে পারছি না, মুখ দিয়েও কোনো কথা বলতে পারছি না, আমি কিচ্ছু বলতে পারছি না, কিন্তু ছেলেটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছে, অপূর্ব সুন্দর একটা ছেলে। আমি হাত পাও নাড়াতে পারছি না, কথাও বলতে পারছি না, আমি এপাশ ওপাশও হতে পারছি, তোদেরকে ডাক দেবো সেটাও করতে পারছি না, এখানে কিছু ভয়ঙ্কর আছে রে, আমি এখানে থাকবো না। তো এবার আমার বোন 100% শুরু হয়ে গেল যে এখানে কিছু একটা আছে, কারণ 3-3টে ঘটনা একই রুমে হলো। একটা হাসির শব্দ, পুরো খাট নড়ছে, বাইরে এক ঝাঁক লোক দৌড়াদৌড়ি করছে, এবং ও বলছে যে একটা লোক ওকে দাঁড়িয়ে দেখছিল। যাই হোক, ওই মেয়েটা এই বাড়ি থেকে চলে যায়। এবার মালিককে অনেকবার জিজ্ঞেস করেছে, মালিক আর কিছু বলছে না। ইন দ্য মিন টাইম এই আমার বোনের যে মানে যে সাথী ছিল, যে সঙ্গে থাকতো, সেও ভয়ে এখান থেকে মানে ডিসাইড করেছে এখান থেকে বাড়ি ছেড়ে চলে যাবে। এবার বোনও দেখা একা এত বড় মানে বাড়িটা মানে থাকা সম্ভব নয়, বিশাল বড় বাড়িতে তো থাকা সম্ভব নয়। আমার বোনও ঘরটা ছেড়ে দেওয়ার জন্য ডিসাইড করলো। তখন ওই ল্যান্ডলর্ড এসে বলছে না না, আপনি থাকুন, আপনি চলে যাবেন কেন, আপনি থাকুন, যে আপনি যা ভাড়া দেবেন তাতেই থাকবেন। মানে ধরুন 10,000 টাকা ভাড়া ছিল, সেখানে আমার বোনকে বলছে তুমি 5,000 দিলেও তুমি বাড়িটাতে থাকো। আমার বোন তখন বুঝে গেল যে এই বাড়িটাতে কিছু একটা দোষ আছে, না হলে যেই বাড়িটার ভাড়া হওয়া উচিত 15 থেকে 20,000 টাকা, সেখানে 10,000 টাকা দিয়েছে, এবার আমাকে বলছে 5,000 টাকা থাকতে, যেহেতু ওরা চলে যাচ্ছে তুমি টাকা দিতে পারবে না, তুমি 5,000 টাকা দিয়ে থাকো। তখন অনেক কিছু বাবার আমার বোনের মানে মা বাবার সঙ্গে, মা বললো না 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 না, তুই ছেড়ে চলে এই বাড়িতে থাকতে হবে না। তো পরে বাড়ি ছাড়ার পরপর পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করেছিল এই ঘটনাটা কী। তখন বলেছিল এই বাড়িটাতে, এটা কিন্তু সত্যি ঘটনা, এটা শিলচরের ঘটনাটা। তো এই বাড়িতে একটা মানে এদেরই একজন রিলেটিভ এসে পড়াশোনা করে থাকতো, ছেলেটা বলে অপূর্ব সুন্দর ছিল দেখতে, রাজপুত্রের মতো চেহারা, লম্বা চওড়া। কোনো কারণে, এবার কী কারণে জানি না, ওই ছেলেটা সুইসাইড করে। এবার কোনো প্রেমজনক ঘটনা নাকি অন্য কোনো ফ্রাস্ট্রেশন, পড়াশোনায় কিছু মানে আনসাকসেসফুল, কোনো কারণে ছেলেটা সুইসাইড করে। তারপর থেকেই এই মানে উপরের ঘরটাতে এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়, এবং মালিকরা উপরে থাকেই না, কখনো মালিকরা উপরে আসেই না রাতের পর, যা আসে দিনের বেলা আসে, আর ভাড়া দিলেও এখানে ভাড়া বেশি দিন থাকে না। তো সেই ঘরটা এখনও সেরকমই আছে, যা শুনতে পেয়েছিলাম যে সেই ঘটনা সেরকমই আছে আর কি, এখনও ঠিক ওইভাবেই আছে। তো যাই হোক, অনেকটা হয়ে গেলে, আমি সবচেয়ে ইন্টারেস্টিং হলো আমি কোনো কমেন্ট আমি আজকে কেন আসছে না, মানে টেকনিক্যাল কোনো গ্লিচ হয়েছিল, সেই জন্য আমি কমেন্ট আসতে পারছি না। এবার আমি সেটাও জিজ্ঞেস করতে পারছি না যে আর একটা বলবো কি না, বলে শেষ করবো, আমার কাছে বেশি সময় নেই। তো আমি নিজে থেকে একটা ছোট্ট গল্প বলে আজকের জন্য শেষ করছি। কারণ হলো আমি কাউকে যদি বলি যে হ্যাঁ মানে বলবো কি বলবো না, সেটাও জিজ্ঞেস করুন, আমি কমেন্ট আজকে ভিউ হচ্ছে না, জানি না, আমার মনে হচ্ছে মাঝে মাঝেই অনেকেরই হয়, এবার আমার সাথেই হলো কিছু টেকনিক্যাল কিছু একটা মানে মানে প্রবলেম হয়েছে। তো যাই হোক, আজকে আমি লাস্ট বলে
শেষ করছি। আবার যখন কোনো সুযোগ হবে, স্লট পাবো, আবার নিশ্চয়ই বলবো গল্প। পরে আমি কমেন্ট দেখবো কেমন হলো, কাদের কী বললো, কী কমেন্ট এলো, পরে আমি দেখবো এবং সবাইকে সময় মতো কমেন্টের জবাবও দিয়ে দেবো, রিপ্লাইটাও করে দেবো। তো আজকে লাস্ট একটা বলে শেষ করছি। এটা হলো আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। সেটা হলো মর্গ্যান হাউসের। তো মর্গ্যান হাউসের নাম আমরা সবাই শুনেছি হয়তো, কালিম্পং ফেমাস মর্গ্যান হাউস। তো সবাই যায় মর্গ্যান হাউসে, হোটেল বুক করে নেগেটিভ এনার্জি ফিল করার জন্য। আমিও যাই নেগেটিভ এনার্জি ফিল করবো বলে মর্গ্যান হাউসে। তো মর্গ্যান হাউসে অনেকে ফিল করতে পারে, অনেকে ফিল করতে পারে না। ভীষণ কস্টলি হোটেল, মানে রুম পাওয়া ভীষণ মুশকিল হয়। তো আমরা অনেক আগে থেকে বুক করেছিলাম বলে পেয়েছিলাম। তো ঘটনাটা হলো এরকম। তো খুব এক্সাইটমেন্ট। এবার মর্গ্যান হাউস সম্পর্কে নিশ্চয়ই সবাই জানো যে মর্গ্যান হাউস কী জন্য বিখ্যাত। যে বলা হয় যে এই হোটেলে ভূত আছে এবং রাত্রেবেলা অনেক কিছু ঘটে। তো এইখানে সেই আশায় আমরা যাই যে অনেক কিছু ঘটবে, অনেক কিছু বুঝবো। যাই হোক, আমরা 3 বন্ধু একটা রুমেই ছিলাম। কালিম্পং ঘুরতে গেছি, আপনার অনেকগুলো জায়গা আছে সেখানে, ঋষভ, লাভা, লোলেগাঁও, এসব ঘুরে টুরে আমরা মর্গ্যান হাউসে থাকবো, 2 রাত্র থাকবো ঠিক করেছি। অনেক কষ্ট হোটেল। প্রথম রাত্রে আমরা সবাই এক্সপেক্ট করছি যে আজকে রাতে আমরা নেগেটিভ এনার্জি দেখবো, বুঝবো। আমার তো দেখা আছে, বাকিরা আমার সঙ্গে যারা গেছে তারা খুব এক্সাইটেড, নেগেটিভ এনার্জি কিছু ফিল করবে, দেখবে। তো আলটিমেটলি প্রথম রাত কিছুই হলো না, আমরাও টায়ার্ড, ঘুমিয়ে পড়েছি। তো আমরা ভাবলাম কেন এত টাকা খরচ করে এই মর্গ্যান হাউসে এলাম, না দেখলি। এবার সেকেন্ড রাতে আমরা আর ওসব নিয়ে ভাবছি না, ঠিক আছে চলো আমরা পরের দিন বেরিয়ে যাবো। আমাদের প্ল্যানিং পাহাড় থেকে নেমে শিলিগুড়িতে ট্রেন ধরতে হবে, আমরা সকালবেলা কিছু ঘোরাঘুরি করবো, তো আমরা বেরিয়ে যাবো। ওইখানে খুব সুন্দর একটা পলো মানে মর্গ্যান হাউসের ঠিক পাশেই একটা, কেউ কি মর্গ্যান হাউস গেছো বা ওই মর্গ্যান হাউসের পাশে যেটা পোলো গ্রাউন্ড একটা আছে, ওটা দেখেছো? অপূর্ব সুন্দর, কিন্তু ওটা দারুণ লাগে, মানে পোলো গ্রাউন্ডটা দেখতে। আর পোলো গ্রাউন্ডের ডান দিকে ঢুকলেই মর্গ্যান হাউস। তো আমরা ভাবলাম যে আমরা পোলো গ্রাউন্ডে ঘুরে টুরে আমরা তাড়াতাড়ি চলে যাব, মানে পাহাড়ের সমতলে নেমে যাব এবং আমাদের যে ট্রেন যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। তো সেকেন্ড দিন আমরা ভাবলাম যে প্রথম দিন যখন কিছু পেলাম না, সেকেন্ড দিন আর কিছু হবে না। এবার সেকেন্ড দিন আমরা 3 জন ঘুমিয়েছি, হঠাৎ আমাদের ঘুম ভেঙে গেল। রাত কটা বাজে ঠিক জানি না। রুমের ভিতরে হালকা শব্দ, এবং শব্দটা কিসে? একটা কেউ হাঁটছে, বুট হয় না তলায়, বিটিল শুর মতো একটা জুতা পরে হাঁটছে। এবং মর্গ্যান হাউসের সব কিন্তু রুম কাঠের রুম। যারা মর্গ্যান হাউসে থেকেছো তারা জানো যে ওগুলো কাঠের হোটেল। তো কাঠের হোটেলে হাঁটলে শব্দ হবে, কাঠের মধ্যে কেউ যেন ঠক 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 করে হাঁটছে। আমি শুনিনি, আমার সঙ্গের একটা শুনেছে প্রথমে, বলছে শোন একটা হাঁটার শব্দ পাচ্ছিস? না তো ওর বাইরে বোধহয় ওই হোটেলের ছেলেরা এসব হাঁটছে হ্যাঁ ঘুমা। আমি বলে ঘুমিয়ে পড়। আমি শুনেছি, বলছে না রে না, আমাদের রুমের ভিতরে কেউ যেন হাঁটছে। এবার ভালো করে কান মানে শোনার চেষ্টা করলাম। বলছে আমিও শুনতে পাচ্ছি, 3 জনই আমরা শুনতে পাচ্ছি কেউ যেন রুমের ভেতরে হাঁটছে, ঠক 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 করে আস্তে আস্তে হাঁটছে রুমের ভেতরে। এবং ওইখানে তো আর ফ্যান নেই, নিস্তব্ধ, এসিও নেই, ঠান্ডা টিন, পাহাড়ের ঠান্ডা, নিস্তব্ধ। মানে একটা সূচও যদি পড়ে, সূচের শব্দটা আমরা শুনতে পাবো। তো যেহেতু পাতা পড়লেও শুনতে পাবো, সেরকম নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতার একটা হ্যাঁ আমরা 3 জন শুনতে পাচ্ছি। এবার শব্দটা মানে হাঁটতে হাঁটতে এবার দেখলাম আমরা কিন্তু ভয়ে আর কেউ চোখ খুলছি না, আমরা ব্ল্যাঙ্কেটটাকে জড়িয়ে রেখেছি মাথায়, মানে ব্ল্যাঙ্কেটটা ভয়ে নামাচ্ছি না, কী আছে না আছে জানি না। শুনতে পাচ্ছি শব্দটা আস্তে আস্তে বাথরুমের ভিতরে ঢুকে পড়লো। বাথরুমের কল খুলছে, জল পড়ছে, স্পষ্ট শুনতে পাচ্ছি। এবার অনেকে হয়তো প্রশ্ন করবে, মানে ভূত বাথরুমের ভিতরে কেন, বাথরুমে কেন ভালোবাসে, সেটা আমিও জানি না বাবা। অনেকের মুখেই শুনেছি বাথরুমের জল পড়া, জল খোলা, এবং আমার সঙ্গে হয়েছে অনেকবার যে সেইটাও শব্দটা আস্তে আস্তে বাথরুমের ভিতরে ঢুকে বাথরুমে জল মানে পড়ছে, মানে কলটা খুলছে এবং জল পড়ছে বালতিতে, শুনতে পাচ্ছি আমরা 3 জন স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি বললাম কী হলো, এবার তোদের
মানে প্রথমে তো খুব গালাগাল দিচ্ছিলে, পয়সা চলে গেলো বেকার, কিছু শুনতে পারলাম না। এবার বলছে না এবার তো ভয়ে কাটা দিচ্ছে, এবার কি হবে না, এবার এবার এসো মর্গান হাউসে। খুবই তো মানে মানে গালাগাল দিচ্ছিলি যে না এত টাকা খরচ করে এলাম, কোনো কিছু ফিল করতে পারলাম না মর্গান হাউসে, কোথায় ভূত, কিচ্ছু নেই। এবার কি হচ্ছে, এবার ফিল হচ্ছে তো। এইবার এরকম করতে করতে আমরা মানে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো চলে যায়। সেম জিনিস হচ্ছে, মানে কেউ যেন একটা হাঁটছে, বাথরুমে যাচ্ছে, বাথরুম থেকে আসছে, লোক খুলছে। এ করতে করতে আমরা তিনজনই টায়ার্ড তো, ঠান্ডা ঠান্ডা তো, ভয়ে ভয়ের মধ্যেই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে সকালবেলা উঠে শকিংলি আমরা সকালে উঠেছি, উঠে আমরা নিজে নিজে আলোচনা করছি, এই কালকে কোথায় রাতে মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমরা এবার সকালবেলা উঠে ওই সবাই চা খেতে গেছি, ওই হোটেলের লাউঞ্জে বসে চা খাচ্ছি আমরা সবাই মিলে। তো আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি, পেছনের সিটে একজন ভদ্রমহিলা এবং হাজব্যান্ড ছিলেন। উনিও বলছেন এই জানো তো আপনারা শুনবেন, হ্যাঁ আমরা আমরা এরকম হয়েছে। উনি বলছেন না তো আমাদেরও এরকম হয়েছে, রুমের ভিতরে সেম জিনিস হচ্ছিল, কেউ যেন হাঁটছে, বাথরুমের ভিতরে ঢুকে দরজার কলটা খুলে দিচ্ছে, জল পড়ছে, অথচ আমরা কিছু দেখতে পাচ্ছি না। তা আমরা হ্যাঁ আমাদের সঙ্গে হয়েছে। তো এবার তখন আমরা বললাম আচ্ছা তাহলে কি হতে পারে এটা, ওদের সঙ্গে হলো আমাদের সঙ্গে হলো। তাই বলে আপনাদের রুম কোনটা? বলো আমরা বললাম আমরা অত নম্বর রুমে আছি আপনার। তাই বললাম যে দুটো রুমের মাঝখানে অনেকটাই গ্যাপ, দুটো রুমের মাঝখানে অনেকটাই গ্যাপ, তাহলে এটা কী করে হলো? আমরা তো শুনেছি এটা স্পষ্ট। তো যাই হোক, এই একটা ছিল মর্গান হাউসের এক্সপিরিয়েন্স, যেটা মানুষের সেজন্যই যায়। এবং সবাই বলে যে মর্গান হাউসে গেলে মানে কোনো না কোনো নেগেটিভ এনার্জির মানে ফিলিং পাওয়াই যায়। তো সত্যি আমরা তো পেয়েছি, প্রথম রাতে কিছু পাইনি, সেকেন্ড রাতে তো পেয়েছি নেগেটিভ এনার্জি। আবার অনেকে সেটাও বলে মর্গান হাউসের মেইন অ্যাট্রাকশন হলো, বা দার্জিলিংয়ে এমন কিছু হোটেল আছে যেটা হলো হন্টেড হোটেল বলে। মর্গান হাউসে তো বেসিক্যালি হন্টেড হোটেল, তো দার্জিলিংয়ে ওরকম কিছু হন্টেড হোটেল আছে যেখানে গেলে মনে হচ্ছে মানে 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 অ্যাটমসফিয়ারটা এরকমই, একা একা খেলেও মনে হচ্ছে কেউ যেন পাশে দাঁড়িয়েছে। তো মর্গান হাউসটা সেরকমই, মানে মনে হচ্ছে যে মানে আগে থেকে একটা মানে ফিয়ার সাইকো মাইন্ডে ক্রিয়েট করে আছি আমরা, যেখানে ভূত আছে। এবার মানে একা বসে থাকলেও মনে হবে কেউ ডান দিকে দাঁড়িয়েছে, বাদিকে দাঁড়িয়েছে, কেউ পেছনে দাঁড়িয়েছে, এরকম মনে হয়। তো ঠিক মর্গান হাউসটাও, এই হোটেলটাও ঠিক সেরকম, মানে এতটাই আমরা নেগেটিভ ভেবে রাখি হোটেলটার সম্পর্কে, তো তাই এরকমই হয়। তো যাই হোক, এই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছিল, তো সেটাই একটা বলার ছিল। সত্যি মিথ্যে জানি না, অনেকে আবার বলে যে হোটেল কর্তৃপক্ষরাও অনেক সময় বদমাশি করে, মানে যেহেতু কাঠের হোটেল, মানে কাঠের ফ্লোরটা অনেক সময় নিজেরাই খটখট করে হাটের শব্দ হয়। আদৌ কী ছিল কেউ জানি না, কিন্তু মর্গান হাউস ইজ এ হন্টেড হোটেল এইটুকু জানি। সেটাই আশায় আমরা গিয়েছিলাম, আশা সফল হয়েছে, মানে আমার নাই হোক বা আমার বন্ধুদের আশা সফল হয়েছে। ওরা ভয়ে তো মানে সিটিয়ে ব্ল্যাঙ্কেটে তোলেছিল, চোখ পর্যন্ত খুলিনি, বলছে আর দরকার নেই বাবা, চল এখান থেকে কেটে পড়ি, আর থাকার দরকার নেই, যাবার হয়েছে। এরকম হলে আমরা হার্টফেল করব। তো যাই হোক, এই হলো আজকের শেষ গল্প। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রথম লাইভ, এত মানে সবাই কমেন্ট এবং লাইকস দেওয়ার জন্য। ইউটিউবে 3.7K ভিউয়ার্স হয়েছে আগের লাইভটাতে। তো আমি সত্যি খুব খুশি, আমি ভাবিনি যে আমার গল্প লোকে এতটাই শুনবে। তো আমি সত্যি খুব খুশি। আশা করি আমি আবার পরে আসার সুযোগ পাবো। আরও অনেক গল্প আছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আবার শোনাবো। আমি আজকে কিন্তু কমেন্ট কিছু মানে দেখতে পাচ্ছি না, পরে নিশ্চয়ই কমেন্টগুলো দেখতে পাবো, সেই সময় বলবো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। আবার আসবো নিশ্চয়ই কোনো একটা সময় সত্যিভূতের গল্পে। সত্যি খুব অসাধারণ প্ল্যাটফর্ম এটা, সবাই গল্প শুনতে ভালোবাসে, ধৈর্য ধরে গল্প শুনে এবং একটা ভালো কমপ্লিমেন্টও দেয়, সেটা আমাকে খুব উৎসাহিত করে। এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, টাটা। আর সবার জন্য আগাম শুভেচ্ছা থাকলেও সবাই ভালো থাকবেন। আমি আবার কোনো একটা সময় স্লট পেলে নিশ্চয়ই আপনাদেরকে গল্প শোনাবো। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।